মা বাবা, তোমরা আমাকে মাফ করে দাও। আমি তোমাদের পাশে থাকতে পারিনি। তোমাদেরকে আমার জন্যই মরতে হলো। তোমরা জানতেই পারলে না তোমাদের ছেলে কি করে। তোমাদের ছেলে বাংলাদেশের সবার উপরে সেনাপ্রধান। তোমার ছেলের কথায় গোটা দেশের সেনাবাহিনী চলে, সব ফোর্স চলে। তোমরা জানতে পারলে না কিছুই। আমি যেদিন বাড়ি থেকে চলে যাই, সেদিন ইচ্ছে ছিল বড় কিছুই করে তবেই বাড়িতে ফিরব। লাস্ট মিশনে আমি পদক পাই। প্রমোশন হিসেবে আমাকে গোটা দেশের সেনাপ্রধান বানানো হয়, আর সাথে ছুটিও দেয় 4 মাসের। আমি সেজন্যই এসেছিলাম মা বাবা। তোমাদেরকে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কিছুই হলো না। আমি বুঝতে পেরেছি তোমাদের কে মেরেছে। কসম মা বাবা, বোন, আমি ওদের সব কয়টাকে মেরে ফেলবো। বাবা, তুমিও জানতে পারোনি আমাকে কেন বাড়ি থেকে তুমি বের করে দিয়েছিলে। আমি কিছুই করিনি বাবা। কি হয়েছিল 5 বছর আগে? কেন নিলয়ের বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল? আর কারাই বা নিলয়ের মা বাবা বোনকে মেরে ফেললো? তা জানতে অবশ্যই পুরো গল্পটা দেখতে হবে। তো চলুন গল্পটা শুরু করা যাক। গলপাতা ছাউনির বেড়া, টিন শেডের একটি পুরাতন বাড়ির সামনে এসে দাঁড়ালো নিলয়। কাঁধে একটি ব্যাগ। ব্যাগটা ঠিকভাবে ধরে ভাবতে থাকে। ভেতরে ঢুকবো নাকি ঢুকবো না? বেশ কিছু সময় পর নিলয় পাতার গেট ফাঁক করে ভিতরে প্রবেশ করলো। বুকটা কেমন কেঁপে উঠল তার। সেই পুরনো স্মৃতি। এটা মনে করতেই বুকের ভিতরটা হু হু করে উঠল। চিরচেনা উঠান। 5 বছর আগে বাড়ি ছেড়েছিল নিলয়। আজকে ঠিক 5 বছর পর নিলয় বাড়িতে এসেছে। এর ভিতরে নিলয়ের সাথে তার পরিবারের কোনো প্রকার যোগাযোগ রাখেনি। নিলয় তার পরিচিত উঠান, খেলার জায়গা দেখতে থাকে। হঠাৎ চিকন কণ্ঠে একটা মেয়ে বলে উঠল, কে আপনি? মা, দেখো কে এসেছে। একদম বাবার মতো দেখতে। তোমার মতো চোখ। নিলয় ভাইয়া নাকি? নিলয় ঘুরে তাকালো। বারান্দায় খুঁটি ধরে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। মেয়েটা নিলয়ের বড্ড আদরের। তার নাম নীলা। নীলা হলো নিলয়ের আদরের ছোট্ট বোন। নীলার বয়স যখন 15, তখন নিলয়ের বয়স 20 বছর ছিল। নিলয়কে তখন বাড়ি থেকে বের করে দেয় তার বাবা মাহফুজ সাহেব। নিলয়ের কথা শুনে হেনা বেগম দৌড়ে আসে। পিছনে ফারজুক সাহেবও আসতেন। হ্যাঁ, নিলয় এসেছে। হেনা নিলয়কে দেখে নিজেকে সামনে রাখতে পারে না। দৌড়ে নিলয়ের কাছে চলে আসে। নিলয়কে যখন জড়িয়ে ধরতে যাবে, তখনই ফারজুক সাহেব বলল, হে না, তুমি কি আগের কথা ভুলে গেছো? তোমার ওই কুলাঙ্গার বদমাশ আর বেয়াদব ছেলে কেন এসেছে এখানে? আমার কসম ছিল ওই ছেলেকে তুমি স্পর্শ করবে না। তুমি কাছে কেন গেছো? নিলয় তার মাকে ছুতে গিয়েও থেমে গেল। হেনাও থেমে যায়। নিলয় চুপচাপ মাথা নিচু করে নিল। ফারজুক সাহেব থামলেন না। নিলয়ের দিকে বিস্ফোরণ মন্তব্য ছুড়ে দিলেন। হে না, তুমি জিজ্ঞাসা করো ওর মতো বেয়াদব বদমাইশ কুলাঙ্গার ছেলে কেন আমার বাড়িতে এসেছে। ও কি ভুলে গেছে ওর জন্য ওই বাড়ির দরজা সবসময় বন্ধ? বেরিয়ে যেতে বলো, ওর মুখ দেখতে চাই না। কেন এসেছে সে এখানে? দূর করে দাও। জানোয়ার, শিয়াল, কুকুরের জন্য কোনো জায়গা নেই এই বাড়িতে। নিলয়ের বাবা, তুমি কি একটু থামবে? কত বছর পর ছেলেটা বাড়িতে এসেছে, আর তুমি এত বছরে কিছু ভুলতে পারলে না? তোমাকে কতবার বলবো আমাকে কখনো নিলয়ের বাবা ডাকবে না। আমার একটা মাত্র সন্তান, আর সে হলো নীলা। নিলয় নামের কোনো সন্তান আমার নেই। ওটা হয়তো কোনো যার সন্তান হতে পারে। দয়া করে তুমি চুপ করবে? তোমার পায়ে পড়ি, এসব কথা বলো না। আমি আর সহ্য করতে পারছি না। বলছি মা, ওনাকে বলে দেন আমি এখানে থাকতে আসিনি। আমি এসেছি তোমার আর নীলাকে দেখতে। কয়েকদিনের ভেতরেই আমি চলে যাব এখান থেকে। কয়েকদিন কেন? এখনই বের হয়ে যা, শুয়ারের বাচ্চা। তোর মুখ দেখতে ইচ্ছা করছে না। তোর জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়েছে। আমি তোকে সন্তান হিসাবে মানি না। কেন মানেন না? দোষ কি আমার ছিল? আপনি সব কিছু বিচার না করেই আমাকে শাস্তি দিয়েছেন। আমার কথা শোনার প্রয়োজন মনে করেননি। মানুষ যা বলেছে সেটাই শুনে বিচার করেছেন। আপনার সন্তানের কথা কি শোনা আপনার দরকার ছিল না? সেদিন চুপচাপ শুনে গিয়েছি। ভেবেছিলাম আপনি বলবেন আমার ছেলে এমন না। এতটুকু বলতে পারেননি আপনি। আপনি ভয় পেয়েছিলেন।
ভয়ে আপনি চুপ হয়েছিলেন, আজও চুপ থাকেন। আপনার আমাকে ছেলে হিসেবে দেখতে হবে না। আপনি শুধু আমার মা বোনের কাছে কিছুদিন থাকতে দেন, তারপরেই চলে যাব। এত বছর কি না কি করেছিস কার সাথে, আবার কি করে এখানে এসেছিস সেটা বুঝতে পারছি। উফ, তুমি কি একটু চুপ করবা? যাও, তুমি বাজারে যাও। খোকা, ঘরে আয়। নীলা, তোর ভাইয়ের ব্যাগটা ধর। হেনার কথায় ফাজুর সাহেব আর কিছু বলল না। তিনি রাগ দেখিয়ে চলে গেলেন বাড়ি থেকে। নীলা এসে তার ভাইকে জড়িয়ে ধরে ব্যাগটা হাতে নিয়ে ভিতরে আসলো তিনজন। 5 বছর পর হেনা তার সন্তানকে ফিরে পেয়েছে। 5 বছরে নিলয় যোগাযোগ করার চেষ্টা করেছিল বাড়িতে, কিন্তু ফাজুর সাহেব সেটা হতে দেয়নি। ফাজুক হলো এই এলাকার বড় মসজিদের ইমাম। নীলা সবসময় পর্দা করে চলে। ফাজুকের বেশ নামডাক এলাকায়, এই জন্য নিজের ছেলের সাথে ঝামেলাটা বেশি তার। তিনি সবসময় তার মান সম্মানের চিন্তা করেন। নীলা এত বছর পর বাড়িতে এসেছে। তার মা বোন তাকে পেয়ে কত খুশি। হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ। বাইরে থেকে একটা মেয়ে চিৎকার করে বলে, বড় মা, দরজা খোলো। মা তোমাদের কালকে যেতে বলেছে, পিঠা পাঠিয়েছে। কই তুমি? এই নীলা, দরজা খোল। কণ্ঠটা বেশ পরিচিত মনে হলো নিলয়ের। এটা যেন রাহির কণ্ঠ। নিলয় তার মায়ের দিকে তাকায়। তার মা বুঝতে পারে নিলয় কি জানতে চেয়েছে। হেনা বলে, ফাহি ওটা, রাহির ছোট বোন। নীলার সাথেই পড়ে। রাহি ওর শ্বশুর বাড়িতে, এখানে তেমন আসে না। একটা বাচ্চাও আছে। তোর বাবা সবার সাথেই ভালো সম্পর্ক রাখে, কেবল তোর সাথে ছাড়া। নীলা, যা, দরজা খুলে দে। ভিতরে নিয়ে আয় ফাহিকে। হেনার কথা মতো নীলা গিয়ে দরজা খুলে দিল। ফাহিকে ভিতরে আনে। একটা নতুন ইয়ং, বেশ স্মার্ট দেখে ছেলেকে দেখলো হেনার পাশে বসে আছে। ফাহি ছেলেটার দিকে তাকালো। ফাহি পুরো পিঠাগুলো নিলয়ের কাছে দিয়ে তাড়াতাড়ি মাথার কাপড় দিল। নীলার কানের কাছে মুখ এনে বলল, এই, ভেতরে অন্য একটা ছেলে বসে আছে, বলবি না কিভাবে ঢুকলাম ভেতরে? ইস, আরে, অন্য ছেলে কাকে বলিস? তোর মনে হয় মনে নেই যে আমার একটা ভাই আছে? মনে আছে তোর? ছোটবেলাতে উনি আমাদের কত কি পেরে দিত। মানে উনি নিলয় ভাইয়া? হুম। ফাহি একটু জোরেই বলে ওঠে কথাটা। নিলয় শুনতে পায় কথাটা। মুচকি হাসে সে। ফাহি লজ্জা পেয়ে নিলয়ের দিক থেকে চোখ সরিয়ে নিল। হেনা বলল, দাঁড়িয়ে কেন? বস তোরা। না বড় মা, বসবো না। কালকে অনেক কাজ, তোমরা যাবা কিন্তু। আচ্ছা, ঠিক আছে। ফাহি চলে যায় বাহিরে। নীলা এগিয়ে আসে দরজা অবধি। ফাহি নীলার হাত ধরে বাহিরে নিয়ে আসে। নীলা বলে, কি হয়েছে? এভাবে টেনে আনলি কেন? ওটা কি সত্যি নিলয় ভাইয়া তো? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমাকে ছোটবেলায় ফুল দিয়েছিল। ফুল দিয়ে বলেছিল চুমু দিতে গালে। ইস, কি লজ্জা! আমি লজ্জায় ওনার সামনে আসিনি অনেকদিন। কি বলিস? তলে তলে তোমরা এসব করে বেড়াইছো? দাঁড়াও, তোমার হচ্ছে। এই না না, কিন্তু তোর ভাইয়া এমন সুন্দর হয়ে গেছে কেন? হুম হুম, মানে দেখতে একদম হট। বডি দেখেছিস? মাসেল কেমন ফোলা ফোলা। নাউজুবিল্লাহ, কি বলিস তুই? ওই, আমরা না মাদ্রাসাতে পড়ি? তুই এসব কি বলা শিখেছিস? আর ছেলেদের কোন দিকে তোর নজর রে? আরে, ছেলেদের দিকে তাকাই না তো, তোর ভাইয়াকে দেখেছি। যা, তুই বুঝবি না, কালকে আসবো আবার। তুই শেষ, তুই নষ্ট হয়ে গেছিস বোন, যা ভাগ এখান থেকে। ফাহি আর নীলা হাসতে থাকে। আসলে সত্যি নিলয়ের মাসেল বেশ ফলা। চুলগুলো ছোট ছোট করে কাটা, দেখতে বেশ ইয়াংও লাগছে। রাতে মাহজুব বাড়িতে আসে, কিন্তু মা ফারজুক সাহেব নিলয়ের সাথে কথা বলে না। নিলয় তার রুমে আসলো, মাথার উপরে ফ্যান করছে। ব্যাগ থেকে ল্যাপটপ বের করলো, তারপর ফোন করলো অর্ককে। স্যার, সব কিছু ঠিক আছে? আপনি কিন্তু কোথায় আছেন কেউ জানে না। চিন্তা নেই, তোমরা সব সময় অ্যাক্টিভ থাকবে। আমি অর্ডার না দেওয়া অবধি যেন কোনো কিছু না হয়। ঠিক আছে স্যার।
নিলয় ফোন কেটে দেয়। ঘুমিয়ে পড়ে সে। ফারজুক সাহেব বিছনায় আসলেন। হেনা চুপচাপ তার স্বামীর পাশে বসলো। ফারজুক সাহেবের মেজাজ বিগড়ে আসছে তার ছেলের জন্য। বলছি, যা হবার তো হয়ে গেছে। একটা মাত্রই তো ছেলে আমাদের। ওর সাথে কি ঠিক মতো কথা বলা যায় না? আর কত রাগ পুষে রাখবে? দেখা, ও যা করেছে তার জন্য কোনো ক্ষমা নেই। ওর জন্য আমার মান সম্মানে দাগ পড়েছিল। আমি এটা হতে দিতে পারি না। কিন্তু নিলয় তো বলেছিল যে কিছুই করেনি। তার কথাটা শোনা দরকার ছিল না? তাকে কি ক্ষমা করা যায় না? ওর বিরুদ্ধে সবাই যখন কথা বলছিল তখন একটা কথা কানে আসছিল। সেটা হলো ওর বাবা এত ভালো আর তার ছেলে এমন একটা কাজ করবে। বলো কেমন লাগে শুনতে? আমি পারছিলাম না এসব নিতে। ওমর তার ছেলেকে ক্ষমা করেনি, আমি অন্যার কোনো ক্ষমা করব না। কি আর বলবো, থাকো তোমার রাগ জিদ নিয়ে। আমার ছেলে ফিরেছে, তাতে আমি খুশি। তাকে চলে যেতে বলো, না হলে আমি থাকবো না বলে দিলাম। ঘুমো তো। হেনার কথা শুনে ফারজুক আর কিছু বলল না। সে ঘুমিয়ে পড়ে। সকাল হয়। নিলয় বাড়ি থেকে বের হয়েছে। তার একটা কাছের বন্ধু ছিল, নাম শিহাব। নিলয় তাকে খুঁজে বের করে। শিহাব নিলয়কে দেখে অবাক, আরও অনেক খুশিও হয়। দুজনে বাড়ির দিকে ফিরছিল। এমন সময় ফারজুক সামনে পড়ে। নিলয় তার বাবাকে দেখে পাত্তা না দিয়ে বাড়িতে ঢোকে। ফারজুকও কিছু বলে না। বাড়িতে ঢুকতে দেখতে পায় ফাহি আর নীলা বসে আছে। ফাহি নিলয়ের দিকে তাকায়। নিলয়ও তাকালো। ফাহি উঠে ভিতরে চলে যাবে এমন সময় নিলয় ডাক দেয় তাকে। এই, তুমি ফাহিনা? ফাহি হঠাৎ চমকে ওঠে, কারণ নিলয় তাকে তুমি করে বলছে। নীলাও অবাক, তবে সে ফাহির দিকে তাকিয়ে মুচকি হাসছে। ফাহি তো লজ্জায় শেষ। সে ঘুরেই বলল, আপনি চিনতে পারছেন? কেন পারবো না? ছোটবেলায় তোমাকে কত কোলে নিয়েছি। 5 বছরে কি সব ভুলে গেছি নাকি? সব মনে আছে? হ্যাঁ, ওই যে ফুলের বিষয়টাও মনে আছে। ফুল? হ্যাঁ, ফুল। তোদের আবার কি হলো? তোরা এখানে কেন? যা ভাগ। নিলয়ের কথা শুনে দুজন মুচকি হাসলেও ফাহি লজ্জায় যেন বাঁচছেই না। ফাহি তো নিলয়ের গালে চুমু দিয়েছিল ফুলের জন্য। ফাহির পছন্দ ফুল ছিল রজনীগন্ধা। সেদিন ছিল 21শে ফেব্রুয়ারির আগের রাত। নীলা আর ফাহি এসে নিলয়কে ধরে ফুল এনে দিতে। ভাইয়া ফুল এনে দাও। পারবো না, যা ভাগ। নীলা চলে যায়। কিছু সময় পর ফাহি এসে নিলয়ের কাছে। ফাহি এসে নিলয়কে বলে, নিলয় ভাইয়া, ফুল এনে দিবা? না, দিব না। প্লিজ দাও না। এনে দিলে কি দিবি? কি লাগবে বলো? তুমি যদি রজনীগন্ধা ফুল এনে দিতে পারো তাহলে যা চাইবা তাই দিব। আচ্ছা, তাহলে রেডি থাক দেবার জন্য। এরপর নিলয় রাতে বেরিয়ে পড়ে। সেদিন রাতে হচ্ছিল বৃষ্টি। নিলয় ভেস্তে ভেস্তে ফুল আনতে চলে যায়। নিলয় যখন ফুল নিয়ে আসে তখন রাত 1টা বেজে যায়। নিলয় ডাক দেয় ফাহিকে। ফাহি আসে। নিলয়ের গায়ে কাদা মাটি, হাত ভর্তি রজনীগন্ধা। ফাহি হাত বাড়িয়ে নিতে যাবে তখনই ফাহিকে বলে, কি যেন বলেছিলি? ফুল এনে দিলে যা চাইবো তাই দিবি? দে এখন। আচ্ছা বলো, কি নিবা? তুই রেডি তো? হ্যাঁ, জলদি বলো, মা ডাকবে নয়তো। আচ্ছা, এইসব ফুল তোর জন্য। যদি তুই আমাকে একটু চুমু দিস। কি কি বলো? চুমু মানে? মাথা খারাপ হয়ে গেছে? তাহলে গেলাম, থাক। ফুল সব পুকুরে ফেলে দেব। না না, ফেলো না। আর কিছু চাওয়ার নেই? এটাই নিবা? হুম, দ্রুত বল। আচ্ছা, কোথায় নিবা? তুমি অনেক খারাপ নিলয় ভাইয়া, অনেক। বেশি বকিস না। প্রথমে ভেবেছিলাম গালে নিব, কিন্তু তোর কথায় এখন সেটা ঠোঁটে নিতে হবে। কি? এবার কিন্তু 1টা থেকে 2টা। ফাহি এমন ঠাস করে ঠোঁটে চুমু দিয়ে নিলয়ের হাত থেকে ফুল কেড়ে নিয়ে দৌড়ে চলে যায় ভিতরে। নিলয় মুচকি হাসতে থাকে। নিলয় তো মজাই করছিল, কিন্তু ফাহি তো সিরিয়াস হয়ে যায়। সেই সব কথা মনে পড়ে দুজনে চুপিসারে হাসতে থাকে। তবে ফাহি সেদিনের পর থেকে নিলয়কে মনে মনে পছন্দ করেই ফেলেছে। যদি বর হিসাবে কাউকে সে চায় তবে সেটা নিলয়কেই চাইবে। কিন্তু অজানা এক ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়। নিলয় চলে যায় গ্রাম থেকে। 5 বছর পর নিলয় ফিরে এসেছে। হঠাৎ শিহাব বলে ওঠে, আন্টি, আপনাদের সবাইকে দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? আমার বিয়ের। কালকে নিলয়, তুই যাবি আমার বাড়িতে। নিলয় গেলেই হবে বাবা। তোমার আঙ্কেলকে তো চিনো,
নিলয় যেখানে যাবে সেখানে তিনি কখনো যাবে না। কি যে হয় ওনার, আমাদেরও যেতে দিবে না সেখানে। নিলয়কে নিয়ে যাও। আচ্ছা আন্টি। শিহাব আর নিলয় চলে যায় বাহিরে। দুজনেই হাঁটছে। শিহাব প্রশ্ন করে, নিলয়, পুলিশ অফিসারের কথা মনে আছে তোর? শালা জানোয়ারকে খুঁজে পেলে মেরে ফেলবো। রাহির সাথে ঘটেছিল, সেটার দোষ তোর উপর এসে পড়েছে। বেঁচে যায় শালা পুলিশ তন্ময়। বাদ দে তো। আঙ্কেলের উপর রাগ অনেক তোর, বল। না, লোকটাকে আমি চিনি। ইমাম, সে মসজিদের। কখনো তিনি মিথ্যে বলেননি। যতটুকু দেখেছি তাকে, সৎ মানুষটা কি করবে আর? সবাই যখন বলেছিল কাজটা আমি করেছি, তখন তিনি একা মানুষ কি করবে? তাছাড়া আমি তখন বেয়ারা ছিলাম। উনি চেয়েছিল মাদ্রাসায় পড়াতে, হুজুর বানাতে, আমি সেটা করিনি। তাই ওনার রাগটা বেশি। ওনার জায়গাতে আমি থাকলে হয়তো এটাই করতাম। যা হবার হয়েছে। এখন কি করিস? এত বছর পর কেন এসেছিস? করি তো অনেক কিছু। পরিচয় দেবার মতো এখন বিরাট বড় নাম আছে আমার, কিন্তু সেটা পরে বলবো। আগে বাবা আমাকে একটু বুঝুক। তবে এতটুকু বলতে পারি, এবার 4 মাসের ছুটি পড়েছে, তাই গ্রামে এলাম। কি করিস তুই? বললাম তো, সময় হলে জানতে পারবি। তবে পুলিশকে এমনি এমনি মারার কথা বলেছি নাকি? শালাকে মারলে কোনো পুলিশ এসে কথা বলতে পারবে না, এমন কিছুই করি। বলিস কি? নিলয় মুচকি হাসতে থাকে। পুরনো স্মৃতি ওর মনে ঘুরপাক খাচ্ছে, কিন্তু নিলয় সেই সব মনে রাখতে চায় না। নিলয় এখন যথেষ্ট ম্যাচিওর হয়েছে, আর এই বয়সে সে অনেক কিছু অর্জনও করেছে, সাথে বেড়েছে গোপন শত্রু। দেখা যাক কি হতে পারে। নিলয় শিহাব তাদের বাড়িতে বসে আছে। গ্রামের একজন মহিলা এসেছে ফাজু সাহেবের বাড়িতে। মহিলাটা কাঁদছে, ফাজু সাহেবকে চিৎকার করে ডাকতে থাকে। ইমাম সাহেব বাড়িতে আছেন? জলদি বের হন, আমার ছেলেকে বাঁচান ইমাম সাহেব। মহিলাটার কান্না শুনে বাড়ির ভিতর থেকে সবাই বের হলো। একটা জীর্ণ শীর্ণ দেহের একটা মহিলা দাঁড়িয়ে আছে, চিৎকার করে কাঁদছে। তার কান্নার শব্দ শুনে পাশের বাড়ি থেকে ফাহি আর তার বাবা মাও এগিয়ে আসে। ফাজুক সাহেব আসরের নামাজ পড়ে মাত্র বাড়িতে এসেছে, আর তখনই এমন কান্নার শব্দ শুনতে পান তিনি। কি হয়েছে রাশিদের মা? তুমি এভাবে কাঁদছো কেন? সব ঠিক আছে? ইমাম সাহেব, কিছু ঠিক নেই। আমি রাশেদকে বলেছিলাম চেয়ারম্যানের কোনো কাজে তুই যাস না। পোলাটা আমার চেয়ারম্যানের কাজে গিয়েছিল। চেয়ারম্যান ওর ভ্যানে কী সব মাল টেনেছে। এখন পুলিশ অফিসার তন্ময় আছে, সে আমার পোলাডারে ধইরা অনেক মারছে, থানাতে নিয়ে গেছে। আমি গেছিলাম, আমাকে অনেক গালিগালাজ করেছে, আর আজকে 2 লাখ টাকা চাইছে। আমার একটা ছেলে, বাবা নেই ওর। আপনার সহযোগিতায় ওরে একটা ভ্যান কিনে দিয়েছিলেন, সেই ভ্যান করেই চেয়ারম্যানের কাজ করত। আজকে আমার ছেলে থানায়, সে কিছু জানেই না ভাই, আমার ছেলেকে বাঁচান। কি বলেন আপা? রাশেদ তো বাচ্চা, এখনো 20 বছরের বয়স হয়নি। আমাদের নীলার থেকে ছোট। ওইটুকু বাচ্চাকে পুলিশ ধরেছে। ভালো ছেলে, সে এমন করবে না। মনে হচ্ছে পুলিশের চেয়ারম্যানের একটা কানেকশন আছে। নীলয়ের বাবা, তুমি যাও তো, তোমার তো মানুষের সাথে ওটা বসা আছে, দেখো না কিছু করতে পারো কি। আমার ছেলে গা থেকে রক্ত পড়েছে ভাই, আমার ছেলে মরে যাবে। ও মরলে আমি কিভাবে থাকবো? নুন আনতে পান্তা ফুরাই, 2 লাখ টাকা কই পাবো আমি? আচ্ছা রাশেদের মা, তুমি চিন্তা করো না, ভাই যাচ্ছে। হ্যাঁ না আপা, ওনাকে একটু পানি এনে দাও। আসো ভাবি, ভিতরে আসো। ওই নীলা, পানি আনতো। রাশেদের মা, তুমি বসো, আমি যাচ্ছি থানাতে। ফাজুক সাহেব বাড়ি থেকে বের হয়। হেনা আর বিথি বেগম একসাথে রাশেদার মাকে ধরে বারান্দায় বসালো। ফাহি আর নীলা পানি এনে দেয় তাকে। ছেলের জন্য কাঁদতে কাঁদতে পানিটুকু খেতে পারল না। নিলয় আর শিহাব দূরে দাঁড়ানো। ফাহির বাবা তাকিয়ে আছে নিলয়ের দিকে। ওনার নাম আয়শাদ। আয়শাদ নিলয়ের দিকে তাকিয়ে থাকে। 5 বছর পর নিলয় বাড়িতে ফিরেছে, অথচ তাদের সাথে দেখা করেনি। দেখা করবেই বা কি করে? সবকিছু তো আর আগের মতো নেই। আয়শাদ থানার ওসি তন্ময়ের কথা চিন্তা করেই জোরে একটা শ্বাস নিল। তিনিও বেরিয়ে যান। ফাজুর সাহেবের পিছনে ছুটতে থাকেন। নিলয় শিহাবকে প্রশ্ন করে, ঘটনা কি রে? আর বলিস না রে, চেয়ারম্যান হারুন মিয়া বড্ড বেহায়া হয়েছে। তুই যখন ছিলি তখন তার বাবা চেয়ারম্যান ছিল। বাবা মরার পর চেয়ারম্যান অন্য একজন হয়েছিল। তোর বাবাকে সবাই বলেছিল মেম্বারে দাঁড়াতে, কিন্তু তোর বাবা কখনোই এসবে যায়নি। তখন কাশেম চেয়ারম্যান হয়।
কিন্তু যেদিন ভোটে পাশ করে সেই রাতেই কাশেম খুন হয়। গ্রামে সবাই জানে কাশেম খুন কেন হয়েছিল আর কে করেছিল। খুনটা করেছিল হারুন। হারুনের থেকে 10,000 ভোট বেশি পেয়েছিল কাশেম। ভোটে হারায় কষ্ট আর ক্ষমতার লোভে হারুন কাশেমকে মেরে পুকুরের পানিতে লাশ বস্তা করে ফেলে দেয়। পুলিশ আসে। তন্ময় ছিল ওসি। সে হারুনের থেকে টাকা খেয়ে সবকিছু ধামাচাপা দেয়। কাশেমের ছোট ভাইকে ফাঁসিয়ে দেয়। মামলা দেয় জমির জন্য ভাই ভাইকে খুন করেছে। অথচ হারুন বেঁচে যায়। পরে সে ক্ষমতায় আসে। তারপর এলাকায় সবাইকে জ্বালিয়ে মারছে। নেশা করার জন্য বিভিন্ন জিনিস কিনে আনে। পরে যারে পায় তারে দিয়ে সেটা আনে। মনে হয় রাশেদকে দিয়ে ওর মাল আনিয়েছে। আর পুলিশ অফিসার হাবিলদার তো রশিদকে ধরেছে। এতক্ষণে দেখবি মাল ঠিকই হারুনের কাছে পৌঁছে গেছে, কিন্তু মাল যে আনছে সে মার খাচ্ছে। ফাঁসলে ফাঁসবে রাশেদ। রাশেদকে চিনি না? তোর মনে নেই? এই যে তুই যেদিন ঢাকা থেকে চলে যাচ্ছিলে সেদিন তোর বাবাকে তোর হয়ে বোঝাচ্ছিল। তোদের জমিতে যে কাজ করতো রহিম চাচার ছেলে রাশেদ। ও, বুঝতে পেরেছি। এজন্য নামটা চেনা চেনা লাগছে। পিচ্ছি ছেলে পিছে পিছে ঘুরতো সে সময়। আচ্ছা চল। কোথায়? থানাতে। তোর বাবা গিয়েছে তো, ওখানে গেলে সমস্যা হবে। আরে, বাবা গিয়েছে তার কাছে, আমি যাব আমার কাছে। চল না, দেখতে পারবি। নিলয় আর শিহাব উঠানে পা রাখে। তখনই হেনা বলে, কোথায় যাচ্ছিস তোরা? দেখতে যাচ্ছি রাশেদকে। চুপচাপ বাড়িতে বস, তোর বাবা গিয়েছে। কিন্তু বাবা কিছুই করতে পারবে না। রাশেদকে তিনি আনতে পারবে না। তুই বেশি জানিস? তোর বাবার অনেকের সাথে উঠে বসে আছে, কিছু একটা ব্যবস্থা করবে। কিন্তু বাবা ঘরে ভালোদের সাথে। কিন্তু বাবা এখন গিয়েছে জানোয়ারদের সাথে কথা বলতে। তাই সেখানে বাবার মতো মানুষের কাজ নেই। নিলয় আর দাঁড়ালো না, সোজা বাড়ি থেকে বের হয়ে আসে দ্রুত। তারপর বাইক নিয়ে শিহাবকে নিয়ে সোজা চলে যায় থানায়। ফারজুক আর আরাশাদ থানাতে আসে। তন্ময় জানে গ্রামের কাউকে ধরলে ফারজুক আসবেই থানাতে তাকে ছাড়াতে। তন্ময়ের সাথে এদের দুজনের ভালো শত্রুতা। তন্ময় সিগারেট জ্বালাচ্ছে। ফারজুক সোজা এসে তন্ময়কে বলে, দেখো তন্ময়, তুমি কিন্তু দিন দিন তোমার সীমা অতিক্রম করছো। তোমার ভিতরে কি একটু মরণের ভয় নেই? আল্লাহর বিচার কিন্তু একদিন হবেই। আরে আমার কাছের লোক, হুজুর সাহেব আসছেন। বসেন বসেন, কি খাবেন বলেন। এখানে খেতে আসেনি। তুমি রাশেদকে কেন থানাতে এনেছো? কি করেছে সে? কি করেনি সে? তার ভ্যানে 10 বোতল মদ আর ইয়াবা পাওয়া গেছে। বেটাকে ধরতে চেয়ারম্যানের নাম বলে, কত বড় সাহস ওর! কাকা, আপনি আইসেন, আমি কিছুই জানি না। আমার ভ্যানে প্রায় গেলে চেয়ারম্যান মাছের ড্রাম নিয়ে যেত। আমি জানি সেসবে মাছ থাকতো, কিন্তু আজকে আমি যখন 3 রাস্তার মোড়ে আসি তখন পুলিশ বাইক নিয়ে এসে আমাকে দাঁড় করায়। তারপর ভ্যানের চাবি কেড়ে নিয়ে আমাকে চড় দেয়। আমি চড় খেয়ে রাস্তায় পড়ি। তারপর আমার মাকে গালি। রাশেদ পুরো কথা শেষ করতে পারে না। তন্ময় রাশেদকে থামিয়ে দেয়। পোলা চুপ কর শালা, তুই এইটুকু বয়সে মালের ব্যবসা করিস? বল, কার হয়ে কাজ করিস? অফিসার দেখো, তুমি কিন্তু অনেক বেয়াদবি করছো। এর জবাব তোমাকে দিতেই হবে। জবাব? কিসের জবাব? হ্যাঁ, বেতন সরি জবাব? কিসের জবাব? হ্যাঁ, বেতন তুই দিস। বেশি বকলে মুরব্বি মানব না, সোজা তোদের দুজনকে চালান করে দেব। যা, বেরিয়ে যা থানা থেকে। থানা কি তোর বাপের? হ্যাঁ, যারে ধরবো তোর কথাতে ছাড়বো, মেরে তোকেও হাত পা ভেঙে দেব বেটা হুজুর। তন্ময়, তুমি কিন্তু অমানুষের মতো করছো। চুপ কর হারামি, বেরিয়ে যা থানা থেকে। এরপর কখনো যদি থানাতে আসিস, তোদের কপালে দুঃখ আছে বলে দিলাম। ও, তাহলে তুমি অন্যায় কাজ করবে আর সেটার ফল পাবে না? রাশেদকে ছাড়বে না? আরে শালা! তন্ময় কথা বলে ফারজুকের পাঞ্জাবির কলায় টেনে ধরে। ফারজুকের মাথা থেকে টুপি পড়ে যায়। ফারজুক তন্ময়ের দিকে তাকিয়ে থাকে। তন্ময় কলায় টেনে ধরে হেঁচকা টান দিয়ে ফারজুকের গালে চড় দেয়। ফারজুক মাথা নিচু করে নিল। আরিশাদ নিচে থেকে টুপি তুলে নেয়। তন্ময় আবার গালি দিয়ে বলে, টুপি ওখানে থাকবে। রাশেদ আর টুপি নিয়ে 5 লাখ টাকা লাগবে। যা, ভাগ এখান থেকে। তোকে আল্লাহ! ভাই চলেন, আগে বাহিরে যাই।
ফারজুকে টেনে নিয়ে আসে থানা থেকে আরিশাদ। কী করবে বুঝতেই পারছে না। কিছু মানুষদেরকে কল করেছে, কিন্তু হারুনের কথা শুনে তারা কিছু করতে পারবে না জানায়, কারণ সবাই হারুনের জন্য ঝামেলাতে জড়াতেই চায় না। গ্রামের মেম্বারকেও কল দিয়েছিল ফারজুক, কিন্তু কিছুতেই কাজ হয় না। মাগরিবের সময় হয়ে এসেছে, উনি বাড়িতে চলে যায়। নিলয় আর শিহাব এতক্ষণে সব দেখছে বাইরে থেকে। শিহাব বলে, নিলয়, বাড়িতে চল। দেখলি না তন্ময় কেমন ব্যবহার করেছে তোর বাবার সাথে? ও অনেক খারাপ নিলয়, আমার কথা শোন। চল আমরা চলে যাই, নয়তো ভালোভাবে কথা বলে দেখি কি বলে। কথা বলবি? আচ্ছা চল, দেখি কি কথা বলিস। নিলয়ের তাচ্ছিল্যর কথা শুনে শিহাব ঘাবড়ে যায়। সে ভয় পেয়েছে। কি হতে যাচ্ছে শিহাব এখনো বুঝতে পারছে না। শিহাব বড় একটি ঢোক দিল। শিহাব আগে ভিতরে প্রবেশ করে নিলয়ের পিছনে। নিলয় তন্ময়কে দেখে অবাক হয়। নিলয়কে সে চেনে ভালো করেই। তন্ময় নিলয়কে দেখে অবাক হয়। নিলয়কে সে চেনে ভালো করে। নিলয়ও তন্ময়কে ভালো করে জানে। নিলয়কে দেখে তন্ময় বলে, আসেন আসেন, বসেন। হুজুরের ছেলে মিস্টার লম্পট চরিত্রহীন খারাপ ছেলে আজ তো কত বছর পর এখানে। কি ব্যাপার, বাবার সম্মান ফেরত নিতে আসছিলি নাকি? তোর নিজেরই তো কোনো সম্মান নেই, তুই আবার কার সম্মানের জন্য আসলি? নিলয় কিছুই না বলে মুচকি হেসে চেয়ারে বসলো। শিহাব কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ সে ওই বিষয়ে উপরে বেশ ভালো করে জানে। নিলয় চুপচাপ রাশেদের দিকে তাকিয়ে আছে। শিহাব বলে, তন্ময় ভাই, আমরা এসেছিলাম রাশেদকে ছাড়ানোর জন্য। বেচারার বাপ নেই, মায়ের সাথে থাকে। সে এই বয়সে সংসার চালায়। যদি ওকে ছেড়ে দিতেন। কেন ছাড়বো? মত আর ইয়াবা নিয়ে যাচ্ছিল, বেটাকে ধরেছি রাস্তাতেই। নিলয় ভাই, তুমি বাড়িতে আসছো? ভাই, আমাকে নিয়ে চলো। আমি কিছুই জানতাম না। আমাকে মেরে স্বীকার করিয়েছে। আমি যেন চেয়ারম্যানের নামে কিছু না বলি। শুয়োরের বাচ্চা চুপ কর, বেশি কথা বলে এবার তোকে মেরে ফেলবো, বুঝেছিস? চুপচাপ বসে থাকবি। বল, তোরা যেন কি বলছিলি? তন্ময় ওদের দুজনের দিকে আবার তাকালো। নিলয় চুপচাপ বসে আছে। শিহাবের তখন মনে পড়ে গত রাতের কথা। নিলয় বলেছিল তন্ময়কে মারলে তার কিছুই হবে না, যদি সেরকম কিছু হয়। শিহাব তন্ময়কে বলে, ভাই, ওই যে বলছিলাম ওকে ছেড়ে দিতে। বেচারার মা অনেক কান্নাকাটি করছে। আচ্ছা বুঝলাম, ছাড়তে পারি যদি টাকা জমা দিস। দিতে পারবি 2 লাখ টাকা। ও আরেকটা কথা, হুজুরের টুপি পরে আছে, সেটা নিতে হলে আরো 3 লাখ টাকা, মোট 5 লাখ টাকা নিয়ে যা, না হলে ভাগ এখান থেকে। এত টাকা? রাশেদ তো চেয়ারম্যানের হয়ে কাজ করতো, তাহলে এমন কেন করছো? ছেড়ে দাও, বেচারাকে ধরে কি লাভ? বেশি বকিস না তো, এখান থেকে ভাগ, কাজ আছে আমার। টাকা দেব? শিহাব চমকায়। ফারজুকের জমির পরিমাত্র মাত্র 5 বিঘা, আর নিলয় টাকা দিবে? ফারজুকের কাছে তো টাকা নেই, তাহলে নিলয় টাকা কোথায় পাবে? শিহাব নিলয়ের হাত ধরে। নিলয় বলে, মানুষ জান্নাতে যাবার জন্য ভালো কাজ করে। মানুষ বুঝতে পারার থেকেই লোভী হয়। ভালো কাজের ফলস্বরূপ জান্নাত গিফট পায়। কিন্তু তোর জন্য আখিরাত নয় রে, তোর জন্য দুনিয়ায় নরক হবে। নিলয় কথা বলে পকেট থেকে একটা চেক বই বের করে, তারপর চেকের টাকার অঙ্ক বসিয়ে সাইন করে দেয়। চেক পেপারে তন্ময়ের দিকে বাড়িয়ে দিয়ে বলে, নে, এখানে 5 কোটি টাকা আছে। গুড, যা রাহিদকে নিয়ে যা, আর সাথে টুপিটাও নিয়ে যা। তোর হুজুর বাবার মাথায় পরিয়ে দিস। তুই টাকা চেয়েছিস, পেয়েছিস। হ্যাঁ, হিসেব ক্লিয়ার। সেন্ট্রি, রাশেদকে ছেড়ে দাও। শিহাব, রাশেদকে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আয়। আর তন্ময়, হিসেব তো ক্লিয়ার হয়নি। হয়নি মানে? যা চেয়েছি পেয়েছিও, আর কি লাগবে? তুই আমার বাবার পাঞ্জাবির কলার ধরেছিলি, থানার পুলিশরা দাঁড়িয়ে দেখেছিল। তার গালে চড় মেরেছিলি, তার মাথা থেকে টুপি পড়ে গিয়েছিল, তুই সেটা পা দিয়ে সরিয়েছিস, কাউকে তুলতে দিসনি। আমার বাবা কেবল গোসল ও ঘুমানোর সময় মাথা থেকে টুপি খোলে, আর তুই আজকে তাকে টুপি ছাড়া বের করেছিস, তাকে অপমান করেছিস। সেসব ফেরত দে, সেসবের হিসেব এখনো বাকি। তন্ময় টেবিলের উপরে বসে আছিল। শিহাব এতক্ষণে রাশেদকে দেখে আবার চলে এসেছে ভিতরে। নিলয়ের কথা শুনে তন্ময় বসা থেকে উঠে দাঁড়ায়। রাগ জমা হয় তার। সে বলে,
ভাই দেখ, অনেক বছর তোকে দেখিনি, ভালো লাগছিল। এখন তুই যা, বাচ্চাদের মতো জিদ ধরিস কেন? ওসব নিয়ে তোর ভাবতে হবে না। শোন, তোকে যেটা বলছি সেটা করবি। একটা গাড়িতে পুলিশ সহ যাবি আমাদের বাড়িতে। তারপর আমার বাবাকে ভদ্রভাবে ডাকবি। তিনি সামনে আসবে। টুপিটা তোর পুলিশ ইউনিফর্মের সাথে মুছে নিয়ে সেটাতে চুমু দিয়ে আমার বাবার মাথায় টুপিটা পরিয়ে দিবি। এরপর ওনার হাতে চুমু দিয়ে বলবি, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। আপনি যা বলবেন তাই হবে। যা তন্ময়, আমি থানাতে আছি। নিলয়ের কথা শুনে তন্ময় কিছু সময় নিলয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর হ হ করে জোরে হেসে উঠল তন্ময়। শিহাব ভয় পাচ্ছে, কারণ নিলয়কে এখন সে না চিনলেও তন্ময়কে ঠিকই সে ভালো করে চিনে কতটা খারাপ। শেষে কিনা তন্ময় আবার নিলয়ের উপরে কিছু না করে বসে, আবার নিলয়কে চলে যেতে যেন না হয়। তন্ময় হাসি থামায়, নিলয়ের দিকে এগিয়ে আসে, নিলয়ের গালে হাত দিয়ে চেপে ধরে বলে, ফারজুক আর আয়শাদ বাড়িতে এসেছে। চোখে মুখে পানি নিয়ে এসেছে দুজন। ফারজুক নতুন টুপি কিনে মাথায় পরে বাড়িতে প্রবেশ করে। আয়শাদকে বলেছে থানায় যা হয়েছে সেটা যেন বাড়িতে কেউ না জানে। ভাই, আমার ছেলে কোথায়? রাশেদ, ও তো আসলে আরে চিন্তা নেই, রাশেদ ঠিকঠাক আছে। কিন্তু রাশেদ কোথায়? থানা থেকে ওকে ছাড়েনি? হ্যাঁ, রাশেদ চলে আসবে বলে চিন্তা করো না তোমরা, এসব বাদ দাও। আচ্ছা, ভিতরে আসো। হ্যাঁ। 1 মিনিট, তোমার মাথার টুপি নতুন লাগছে না? আমি তো কেচে দিই, একটা সুতাও বের হয়ে থাকে না। আজকে সুতা বের হয়ে আছে। একই রং, তবে অন্যরকম লাগছে যে। তোমার পুরনো টুপি কোথায়? আর বলো না, বাতাসে পড়ে গেছে, পানিতে পড়ছিল, তাই নতুন টুপি কিনে এনেছি। থানার সামনে পানি জমাচ্ছিল। ও আচ্ছা, তা তোমার নাম ও আচ্ছা, তা তোমার বাম গাল লাল হয়ে আছে কেন? তুমি কিছু মিথ্যা বলছো আমাকে? তুমি তো মিথ্যা বলো না, তাহলে কি হয়েছে বলো তো? হেনার প্রশ্নে ফারজুক চুপ হয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। তারপর, এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? নিলয়ের কথা শুনে তন্ময় জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে নিলয়ের কাছে আসে সে। তারপর নিলয়ের গালে টিপে ধরে নিলয়ের দিকে রাগে দৃষ্টিতে চেয়ে বলে, গাঞ্জা কে খেয়েছে, তুই নাকি আমি? নেশা কেটে গেলে থানা থেকে সোজা বেরিয়ে যেতে যাবি, বুঝলি? তোর কোন দিক দিয়ে মনে হলো আমি তোর বাপের সামনে যাব? যা ভাগ শালা, জারো ছুতেগার। নিলয় তন্ময়ের হাত ধরে তন্ময়ের হাত ছাড়িয়ে নেয়। তারপর জোরে একটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করেই বলল, দেখ, ভদ্র মানুষের সাথে ভদ্রতা দেখাতে হয়, আর যে কুকুর তাকে মুগুর দিয়ে শান্ত করতে হয়। যা, ভদ্রভাবে তার কাছে গিয়ে মাপ চাইবি, তার সম্মান ফিরিয়ে দিবি। সিদ্ধান্ত তোর, বাকি কাজটুকুও তোর। শালা কুত্তার বাচ্চা, বের হ থানা থেকে। আর যদি বেশি পাকনামি করিস তোকে থানার ভিতরে ঢুকিয়ে দেব, যা বলছি। নিলয়কে বর্ষা থেকে টেনে তোলে তন্ময়। তারপর নিলয়কে জোরে একটা ধাক্কা দেয়। নিলয় ঘুরে দ্রুত এসে তন্ময়ের কোমরের বেল থেকে পিস্তলের বক্স হাতে পিস্তল বের করে সেটা সেট করে টিকারে আঙ্গুল দিয়ে সোজা তন্ময়ের মুখের ভিতরে ধরল। থানার পুলিশ দৌড়ে নিলয়ের পিছনে এসে দাঁড়ালো। শিহাব ভয়ে চোখ দুটো বড় করে নিয়েছে। তন্ময়ের গা কাঁপছে। নিলয় গম্ভীর গলায় বলে, শুয়োরের বাচ্চা, তোকে তোর থানায়, তোকে মেরে তোর টেবিলের উপর ফেলে রাখবো। তোর পোষা যে পুলিশ নামের কুত্তাগুলো আছে না, ওরা আমার কিছুই ছিঁড়তে পারবে না। তোকে মারতেও আমার 1 মিনিটও সময় লাগবে না। তুই কিন্তু অনেক বড় ভুল। নিলয় গালের ভিতরে থেকে পিস্তলটা বের করতে তন্ময় কথাটা বলল, কিন্তু তন্ময় পুরো কথাটা শেষ করতেই পারল না। তখনই ওর টেবিলে থাকা মোবাইলটি বেজে উঠল। নিলয় পিস্তলটা হাতের মধ্যে ধরে তন্ময়কে বলে, তোর ফোন বাজছে, ফোনটা রিসিভ কর। দেখ, তোর বাপ ফোন করেছে। শোন, তোকে কসম করে বলছি, তোর চাকরি না থাকলে তোকে এখানে মেরে রেখে দেব। তাকিয়ে আছিস কেন? ফোন রিসিভ কর। নিলয় কথাটা বলে তন্ময়ের গালে কয়েকটা ঘুষি ও চড় দেয়।
পুলিশগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে। তন্ময় রিসিভ করে ফোন। এমপি ফোন করেছে। তন্ময় রিসিভ করতেই ওপাশ থেকেই বলে, আমি এমপি বলছি। শুনলাম তোমার ওখানে নিলয় স্যার গেছে। নিলয় স্যার যা বলবে তাই চুপচাপ পালন করো, যদি চাকরি আর জীবন দুটোই বাঁচাতে চাও। কিন্তু স্যার নিলয়। তুমি এখনো তাকে চেনো না, তাই চুপচাপ যা বলবে সেটা পালন করো, না হলে তোমার মৃত্যুর জন্য আমরা দায়ী থাকবো না। বাড়িতে জানিয়ে দিও তোমার লাশ কোথায় দাফন করা হবে। কথাগুলো বলে এমপি ফোন কেটে দেয়। থানায় থাকা বাকি পুলিশগুলো তখন নিলয়ের দিকে এগিয়ে আসতে থাকে। তখন তন্ময় সবাইকে থামিয়ে দেয়। তারপর বলে, এমপি যদি আপনাকে স্যার বলেছে, নিচে পিছনে বড় কিছু আছে, বাধ্য হয়ে স্যার বলতে হচ্ছে। কিন্তু এসব কিছু আমি সময়ের সাথে মতো ফেরত দেব। চলুন স্যার আপনার বাড়িতে। সময় তোর জন্য পারফেক্ট হবে না, সেটা নির্ধারণ করছে ভাগ্যের উপর। তুই যা বাড়িতে। আর তুই কেন বাড়িতে গেছিস, কে পাঠিয়েছে, সেসব যেন আমার বাবা বা বাড়ির কেউ জানতে না পারে। যা এখন। তন্ময় আর দাঁড়ালো না, টুপি নিয়ে দ্রুত থানা থেকে বের হলো। তারপর জিপে চেপে সোজা ফারজুকের বাড়ির দিকে চলে যায়। ফারজুক সাহেব উঠানে বসে আছে। ওপাশে ওনার বউ আর মেয়ে। হেনা সব কিছু বুঝতে পেরেছে। ফারজুকের সাথে কি হয়েছে সেটা আজ করতে পেরে তিনি বললেন, ঠিক এমনটাই 5 বছর আগে তোমার ছেলের সাথে ঘটেছিল। তুমি সেদিন তন্ময়ের কথা শুনেছিলে। কিছু মানুষের সাক্ষী নিয়ে তুমি তোমার ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। তার কথা শুনতে চাওনি তুমি। বাদ দাও না, ভালো লাগছে না। রাশেদের মা, চিন্তা করো না, তোমার ছেলেকে কালকে ছাড়ানোর। ফারজুকের কথা শেষ করতে পারে না। দরজা ঠেলে রাশেদ ভিতরে প্রবেশ করে। রাশেদ তার মাকে জোরে ডাক দেয়। রাশেদকে দেখতে পেয়ে রাশেদের মা দৌড়ে আসে তার ছেলের কাছে। ছেলেকে পুলিশ মারছে অনেক। ক্ষততে হাত বুলিয়ে তিনি হাউমাউ করে কেঁদে ফেলে। রাশেদ বলে, চিন্তা করিস না মা, আমি ঠিক আছি। ফারজুক কাকা গেছিল, সালা পুলিশ হারামির বাচ্চা। কাকাকে অপমান করে, টুপি কেড়ে নেয় মাথা থেকে, চড়ও দেয়। সালা একটা হারামি, টাকাও চেয়েছিল অনেক। চুপ কর বাবা, তোকে যে ছেড়েছে এটাই তো অনেক। আমাকে তো কারাগারেই পাঠাতো যদি না নিলয় ভাই আমাকে তো কারাগারে পাঠাতো যদি না নিলয় ভাই না যেত। নিলয় ভাইয়ের কথা মতো তন্ময় আমাকে ছেড়ে দেয়। আর ভয় নেই মা, আমি চেয়ারম্যানের কাজ করব না। চলো মা, বাড়িতে যাই। হ্যাঁ রাশেদ, যা তোর মাকে নিয়ে বাড়ি যা। পুলিশ মেরেছে, টাকা নিয়ে যা, ডাক্তার দেখাস এখন। টাকা লাগবে না, নিলয় ভাই সব ব্যবস্থা করে দিয়েছে। আমি মাকে নিয়ে বাড়িতে গেলাম। কাকা, আপনাকে ধন্যবাদ, আমার জন্য কত কি সহ্য করলেন। আচ্ছা যা, বাড়িতে যা। রাশেদ তার মাকে নিয়ে চলে যায় সেখান থেকে। শিহাব বলেছিল রাশেদের মা নিলয়ের বাড়িতে আছে। রাশেদ যেন সেখানে যায়। শিহাবের কথা মতো রাশেদ চলে এসেছে নিলয়ের বাড়িতে। এখন রাশেদ তার মাকে নিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু ফারজুক, আরাশাদ, হেনা সবাই অবাক হয়েছে নিলয়ের কথা শুনে। নিলয় থানাতে কি করতে গেছে? ফারজুক রেগে হেনাকে বলে, তুমি জানতে না তন্ময়ের সাথে নিলয়ের ঝামেলা আছে? তারপরেও তুমি কেন নিলয়কে থানার দিকে পাঠালে? আটকাওনি কেন? আমি জানতাম না সে ওখানে যাবে। আরশাদ, চল আবার থানার দিকে যাব। ঝামেলা মনে হচ্ছে শেষ হয়নি, আবার নতুন কোনো ঝামেলাতে আমরা পড়তে চলেছি। ফারজুক আর আরাশাদ দুজনে যখনই বাড়ি থেকে বের হতে যাবে তখনই পুলিশের জিপ এসে থামলো বাড়ির সামনে। জিপ থেকে তন্ময় নেমে দ্রুত ফারজুকের বাড়ির ভিতরে আসে। তন্ময়কে দেখে সবাই উঠে দাঁড়িয়েছে। এই পুলিশ এখানে কেন? নিশ্চয়ই আবার অপমান করতে এসেছে। গ্রামে বাড়ি হওয়ায় অনেক লোকজন মাহফুজদের বাড়ির ভিতরে এসে জড়ো হয়ে গেছে। আবার পুলিশও এসেছে এখানে। সব মিলিয়ে ঘটনা বেশ মনোমুগ্ধকর। তন্ময়কে দেখে ফারজুক বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন? যা হবার সেটা তো থানাতে হয়েছে, আবার এখানে কি চাও? ইমাম সাহেব, আমার ভুল হয়েছে, আমাকে দয়া করে মাফ করুন। আর কখনো আমি আপনার সাথে বেয়াদবি করব না। আপনি আমার গুরুজন, আপনি আমাকে চড় মারেন আর যা ইচ্ছে করেন, তবু আমাকে মাফ করে দেন। আমি বুঝতে পারিনি আপনার সাথে আমার বেয়াদবি করা ঠিক হয়নি। আপনি মাফ না করলে আমি ভালো থাকতে পারবো না, মানে আমার বিবেকে খারাপ লাগবে। দয়া করে আমাকে মাফ করে দিন। আমি রাশেদকে ছেড়েও দিয়েছি, কোনো টাকাও লাগবে না। আর এই যে আপনার টুপি,
দাঁড়ান, আমি আপনার ইউনিফর্ম দিয়ে মুছে দিচ্ছি ধুলো। নিন ইমাম সাহেব, পড়ুন। তন্ময় কথাগুলো বলতে বলতে ফারুক সাহেবের হাত ধরে রাখে। ফারুক হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু তন্ময় ছাড়ে না। এলাকার মানুষদের হা করে দেখছে তন্ময়ের ঘটনা। ফারুক অবাক হয়, বিষয়টি এখনো তার কাছে হজমই হচ্ছে না যে পুলিশ থানার ভিতরে তার সাথে এমন করলো। এখনো 2 ঘন্টাই হয়নি, আর এরই মধ্যে ওই পুলিশ হলো বাড়িতে এসে কাঁদো কাঁদো গলায় সবার সামনে মাপ চাচ্ছে। ফারুক কি বলবে বুঝতে পারছে না, তবে তন্ময়ও ওনার হাত ছেড়ে দিচ্ছে না। দেখো, তুমি কি বলছো বুঝতে পারছি না। হঠাৎ কি হলো যে আমার কাছে এসে মাফ চাইছো? প্লিজ ইমাম সাহেব, বুঝুন একটু। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার যাও, বুঝেছি আমি। ধন্যবাদ। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। তন্ময় চলে যায় সেখান থেকে। এলাকার মানুষও আস্তে আস্তে চলে যায়, কিন্তু এখনো ফারুক বুঝতে পারে না আসলে এখানে কি ঘটেছে। রাত 9টা বাজে। নিলয় আর শিহাব বাড়ির সামনে আসে। ফাহিকে ওদের বাড়ির ভিতর থেকে বের হতে দেখে নিলয়ের হাতে বাদাম। ফাহিকে ডাক দেয়। ফাহি চমকে ওঠে। এই ফাহি, এদিকে আসো। জি বলুন। প্রেম করো তুমি? এই না না, মাদ্রাসাতে পড়ি, কোনো ছেলের ধারে কাছে যাই না আমি। কোনো ছেলেকে ভালো লাগে না? না না, ছেলেদের দিকে তাকাইও না। আমার দিকে তো তাকাও, আমি কি ছেলে না? ফাহি লজ্জা পায়। এই ছেলে তো দেখি বহুত বজ্জাত হয়েছে। আগে যা ফাজিল ছিল, এখন তো পরিবর্তন হয়নি। মুখের ওপর লজ্জা দেয়। কি জন্য ডেকেছেন? বাদাম এনেছি, নাও। না, নিব না। কেন? কিছু মিশিয়ে দেয়নি তো? পড়বা না, চিন্তা নেই। তুমি যে হারে সুন্দরী হচ্ছ, তবে দেখবা অন্য কেউ একদিন তোমাকে কালো জাদু করে ভেগে নিয়ে গেছে। এই, আপনি বেশি কথা বলেন কেন? হুম, দেন বাদাম। ফাহি দ্রুত ভিতরে চলে যায়। আড়ালে গিয়ে সে নিলয়ের দিকে উকি মেরে তাকায়। শিহাব বলে, কি শুরু করলি ওর সাথে? জানি না, ওরে খেপাতে আমার ভালো লাগে। ওকে কি পছন্দ করিস? চুপ থাক, চল ভিতরে। নিলয় বাড়ির ভিতরে আসে। নীলা, ফাহি, হেনা, ফারজুক বসে আছে বারান্দায়। নিলয় হেনাকে বলে, মা, শিহাব আসছে, খেতে দাও তো, অনেক ক্ষুধা লাগছে। নিলয়, এদিকে আয়। বলো। তুই কি আজ থানাতে গিয়েছিলি? হ্যাঁ, তোমাকে তো বলেইছিলাম। কি হলো? থানায় যেয়ে কি করেছিস? কিছুই না। তাহলে তোর বাবা গেল রাশিদকে ছাড়াতে। পুলিশ তোর বাবার সাথে খারাপ ব্যবহার করে থানা থেকে বের করে দিয়েছিল। আর তুই যাবার পর রাশিদ চলে আসে কিভাবে? আর বলিও না মা, তন্ময় তো খারাপ। নিজে আকাম করে আমাকে ফাঁসিয়ে বাড়িছাড়া করে। তো ওই খারাপ লোকটা কিভাবে কথা শুনবে সেটা আমি ভালো করেই জানি। আমার এক বন্ধু পুলিশের বড় পদে চাকরি করে, ওকে ফোন দিলাম, তারপর সব কাজ হয়ে গেছে। তোর বন্ধু বলতে তুই 5 বছর বাড়ি ছেড়ে যাবার পর কি করেছিস, বা এখন কি করিস? তেমন কিছু না, তেমন কিছুই না। একটা ব্যাংকে চাকরি করছি, মাসে 20,000 টাকার মতো বেতন হয়। পড়াশোনা নিজের খরচেই করেছি। তন্ময়ের কি হয়েছে? সে এসে তোর বাবার হাতে পায়ে ধরে মাফ চেয়েছে, কি বলেছিস তাকে? আমি কিছু করিনি, তোমরা তাকে জিজ্ঞাসা করো। আমি এসব জানি না। শিহাবকে জিজ্ঞাও, সে ছিল আমার সাথে। হ্যাঁ আন্টি, আমরা গেছিলাম থানায়। তারপর ভালোভাবে কথা বললাম। পরে একটা ফোন আসে। তারপর সে রাশেদকে ছেড়ে দেয়। আমরা থানা থেকে বের হই। রাশেদকে মেডিসিন কেনার টাকা দেয়। এরপর বাজারে ঘুরে এইমাত্র বাড়িতে এলাম। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। হেনা কথা বলে সেখানে থেকে চলে যায়। নিলয় আর শিহাব চলে আসে নিজেদের রুমে। নিলয় জোরে একটা নিঃশ্বাস নেয়। নিলয়কে শিহাব বলে, তুই যা বলতে বললি সবটাই বললাম। এবার তুই বল, তুই কি করিস? আরে বাবা, বললাম তো, সময় হলে জানতে পারবি। তবে এতটুকু জেনে রাখ, কারো ক্ষমতা নেই আমার পরিবারকে আমার সামনে ছোট করবে। দেখ নিলয়, তুই যখন পিস্তল নিয়ে তন্ময়কে হুমকি দিচ্ছিলি, তোকে দেখে আমার স্বাভাবিক মনে হয়নি। আমি ভয় পেয়ে গেছিলাম। বাদ দে, চল খাবার খাই। নিলয় ঘুম থেকে উঠেছে। শিহাবের বিয়েটা পিছিয়েছে আরও একদিন, এজন্য আপাতত কাজ নেই। ঘুম থেকে উঠে সে রান্নাঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। এমন সময় নীলা আর ফাহির কথা শুনতে পায়। ওরা দুজন হেনার সাথে কথা বলছে। মা, আমি কি আর মাদ্রাসাতে যাব না? কতদিন হলো আমি ক্লাসে যাই না। হ্যাঁ বড় মা,
তুমি একটু আমার মা বাবাকে বলো না, আমাদের তো কোনো দোষই নেই, আমরা তো কিচ্ছু করিনি, তাহলে কেন আমাদেরকে এভাবে ক্লাসে যেতে বারণ করো বলো? একটু বোঝো না কেন তোমরা? দেখ, এসব নিয়ে আমি কি বলবো জানি না। ছেলেগুলো খারাপ, রোজ বিরক্ত করতো। এখন তোরা যদি রোজ যাস তাহলে রোজই সমস্যা হবে। এর থেকে বাড়িতে থাক, ছেলে দেখতে আসলে বিয়ে শাদী দিয়ে দিব। কিন্তু বিরক্ত ওরা করে, আমরা তো কিছু করি না, চুপচাপ আসি আর যাই। পেছন পেছন বাড়িতে আসলে আমরা কি করব? তোদেরকে রাস্তায় দাঁড় করিয়ে কথা বলে, মানুষজন দেখলে কি বলবে জানিস? বলে তোরা নাকি তাদের সাথে দাঁড়িয়ে গল্প করিস। মানুষজন নানা কথা বলে, কোন দিন কি বলে কে জানে। তোদের বাবাকেও শাসিয়েছে, বাড়ি থেকে তোদের দুজনকে তুলে নিয়ে যাবার কথাও বলেছে। তোর বাবা বুঝিয়েও কাজ হয়নি। এর থেকে তোদের বাড়িতেই থাকা ভালো। তাহলে পড়াশোনা? এত পড়াশুনো করে আর লাভ নেই। সামনে পরীক্ষা আছে মা, মাসখানিক হলো মাদ্রাসাতে যাচ্ছি না। ওরা চেয়ারম্যানের ছেলেপুলেরা বাইক নিয়ে ঘোরে, তোদের দুজনের পিছনে লাগছে। অনেক মাস হয়েছে। তোদের বাবারা যে বিচার দিয়েছে, এতে ওদের রাগ আরও বেশি। বাহিরে কি না কি হবে। ধুর, ভালো লাগে না। ওই শোন, এইসব কথা যেন নিলয়ের কানে না যায়। ওরা দুজন আরো কিছু বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নিলয়ের খালি গা, সে ঘুম থেকে উঠে আর কিছু পরেনি। পরনে একটা ট্রাউজার আর গায়ে কোনো কাপড়ই নেই। চুলগুলো ছোট ছোট করে বেশ মানানসই। ফাহি নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিলয়ের টাইট বডি, যাকে বলে 6 ভাজের ঠুটাম দেহ। ফাঁকি নিলয়কে বলে, নীলা বুঝলি, তোর ভাই একটা বেশরম। আগে যা ফাজিল ছিল, এখন কিন্তু মনে হচ্ছে আরো বেশি। আমার ভাই আবার তোর সাথে কি করলো? আবারও কি ফুল দিল নাকি? আর বুঝি না, তুই আজকাল ঘুরে ফিরেই আমার ভাইয়ের কথা বলিস কেন? এই চুপ থাক, ওই দিকে দেখ, তোর ভাইয়ের লজ্জা শরম হারিয়ে গেছে। খালি গায়ে কেমন দাঁড়িয়ে ব্রাশ করছে, লজ্জাও করে না। তোর তো নজর খারাপ। আর ভাইয়া কি জানে তুই আসছিস? আর তোর লজ্জা হলো হঠাৎ এত কেন? আগে তো এমন হতো না, সারাদিন তো ভাইয়ের সাথে টম অ্যান্ড জেরির মতো লেগে থাকতি। আরও কত কি করতি। থাক, সেসব না বলি। দাঁড়া, ভাইয়াকে ডাকি। বলবো তুই ডাকছিস, কাছ থেকে দেখবি। নীলার কথা শুনে ফাহিয়া সেখানে দাঁড়ায় না, দৌড়ে ভিতরে চলে যায়। নীলা হাসতে থাকে। নিলয় সকালের খাবার খায় বাড়ি থেকে যখন বের হতে যাবে, তখনই নীলা আসে নিলয়ের কাছে। নিলয়কে বলে, ভাইয়া, তুমি সকালে খালি গায়ে বাইরে আসছিলা কেন? ফাহি দেখে সে হাঁ করে তাকিয়েছিল। নীলা শোন। হ্যাঁ বলো ভাইয়া। কালকে থেকে মাদ্রাসাতে যাবি। মাদ্রাসাতে? কিন্তু কিন্তু আবার কি? বলেছি তো যাবি, সমস্যা নেই, আমি আছি তো। নীলা মাথা নাড়ায়, তবে মুখে কিছু বলে না। সে কি বলবে বুঝতেও পারে না, তবে ভয় যে পাচ্ছে সেটা নীলার চেহারা স্পর্শ বোঝা যাচ্ছে। নীলা বাড়ির ভিতরে আসলো। নিলয় বাইক নিয়ে বাহিরে আসে। শিহাবকে কল দেয়। শিহাব বাড়ির ভিতর থেকে বেরিয়ে দেখে নিলয় দাঁড়িয়ে আছে। নিলয়ের বাইকের পিছনে উঠে সে শিহাবকে বলে, এত সকাল সকাল কোথায় যাবি রে? চেয়ারম্যানের ছেলেকে চিনিস? হ্যাঁ চিনি, দুর্জয় নাম ওর। কেন, কি হয়েছে? হঠাৎ চেয়ারম্যানের ছেলেকে খুঁজছিস? তাকে কোথায় পাওয়া যেতে পারে? কয়টা বাজে? 9টা? তাহলে মনে হয় 3 রাস্তার মোড়ের দিকে পাওয়া যাবে। ওর বাবার পার্টি অফিসের সামনে থাকে। ওখানে তো স্কুল কলেজে মাদ্রাসা আছে। সে ওখানেই থাকে বন্ধুদের নিয়ে সব সময়। কিন্তু কি হয়েছে? তোর কাহিনী আমার ভয় লাগে ভাই। আগেই ভালো ছিলি, যা করতাম সেটা বাড়িতেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু এখন তুই যেন রীতিমতো একটা অ্যাটম বোম। চুপ থাক, চল ওদিকে। নিলয় আর শিহাব চেয়ারম্যানের ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওইদিকে, কি ব্যাপার অফিসার, তোমাকে তো দেখি দিন দিন খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার হলোটা কি? চেয়ারম্যান হারুন তন্ময়কে প্রশ্নটা করলো। তন্ময় চুপচাপ বসে আছে। চায়ে চুমুক দিয়ে হারুনের দিকে তাকায় সে। হারুন দেখেছে তন্ময়ের চেহারাতে মার খাওয়া ছাপ স্পষ্ট। তন্ময় কিছু বলছে না। হারুন আবারও বলে, 2 দিন আগে তো সব ঠিক ছিল, হঠাৎ তোমার চেহারা পরিবর্তন হলো কেন? 2 দিন আগে তো সব ঠিক ছিল, হঠাৎ তোমার চেহারা পরিবর্তন হলো কেন?
আর রাশেদ কই, তার খবর বললে না তো? চেয়ারম্যান সাহেব, রাশেদ আপনার মালটা আনতে গিয়ে আমাদের অফিসারের হাতে ধরা পড়ে। তাকে থানায় ধরে আনে পুলিশ। আমি থাকলে তো তাকে ধরতাম, কিন্তু সমস্যা হলো রাশেদ আপনার নাম বলল অফিসারের কাছে। যদিও বিষয়টা আমি সামলে নিয়েছিলাম, কিন্তু সমস্যা হলো রাশেদ, তাকে চালান করতে পারিনি, সে বের হয়ে গেছে। কি বলছো? সে কিভাবে বের হয়? মানে তোমার মতো অফিসার থাকতে সে থানা থেকে চলে গেল কিভাবে? আসলে প্ল্যান ছিল অন্যটা। তাকে চালানের নামে ওর বাড়ি থেকে টাকা পয়সা হাতাবো। চেয়েছিলাম 2 লাখ টাকা, 50,000 দিলে ছেড়ে দিতাম একটা কেস দিয়ে। কিন্তু কিন্তু আবার কি? সব তো ঠিকই ছিল। এর আগেও তো এমনটা করেছো, যার ভাগ আমিও পাচ্ছি। হ্যাঁ, পেয়েছেন, কিন্তু এবার তো হয়নি। ফারজুককে তো চিনেন, ওর ছেলে আছে একটা। 5 বছর আগে আমি ওকে ফাঁসিয়েছিলাম ওর পাড়াতো, মানে চাচাতো বোনের মাধ্যমে। সে ছিল না এত বছর, হঠাৎ করে গ্রামে আসছে। সে থানায় এসে 5 লাখ টাকার চেক দেয়। বাহ, ভালো তো তাহলে। ওকে আবার ধরো, আরও টাকা পাবে। কিন্তু এটাও সম্ভব নয়। আমি 5 লাখ টাকা রাখতে পারিনি। ওর কাছে এমপি সাহেবের অনেক খাতির। এমপি তাকে স্যার বলে ডাকে। আমার চাকরি আর নিজের প্রাণ বাঁচানোর বিনিময়ে আমি যেন ওর বাবাকে গিয়ে সরি বলি। সেটার জন্য এমপি আমাকে কল দিয়েছেন। নিলয়ের কথা শোনার জন্য এমপি কল করে, আর আমি এমপির কণ্ঠে ভয়ের তীব্রতা বুঝতে পেরেছি। এমপিকে কল করার সাহস নেই আমার। আপনি কল করে জেনে নেবেন নিলয় আসলে কে। তারপর ওর কপালে যে খারাপ কিছু আছে সেটা আমি বোঝাবো শালাকে। আমি মেরে পুকুরে লাশ ভাসিয়ে দেব। অফিসার, লাশ ভাষণের রেকর্ড আমার আছে, খোঁজে নিয়ে দেখি, তারপর বাকিটা। দুজন বসে আরো 1 কাপ চা পান করতে থাকে। এইদিকে নীলা আর ফাহি দাঁড়িয়ে আছে একসাথে। নীলা সোজা ফাহিকে বলে, আমি ভাইয়াকে বলে দিচ্ছি তুই তাকিয়েছিলি ওর দিকে। তুই তো দেখি অনেক খারাপ। এমনিতেই তোর ভাইয়া আমাকে দেখলেই লজ্জা দেয়, আবারও তুইও এমন করলি। তোরা দুটোই ভালো না। এ, তুমি যে ভাইয়াকে লুকিয়ে দেখো ওটা আমি জানি। এখন সব সত্যি বল, ভাইয়াকে লাইন মারিস তুই? চুপ চুপ, তোর কথা আমার সহ্যই হচ্ছে না। তুই এত খারাপ কবে থেকে হয়েছিস রে? হুম হুম। বুঝে গেছি, আগে তো ডাকলে তোকে এ বাড়িতে পেতাম না। আজকাল ঘন ঘন আমাদের বাড়িতে আসো, ভাইয়াকে দেখো, ঘুরে ফিরে আমার কাছেই ভাইয়ের কথা জানতে চাও। আমি কি পাগল? হইছে, থাম। কই তোর ভাই? এই তো লাইনে আইসো বাবু। ও হ্যাঁ, মনে পড়ছে। ভাইয়া বলে গেছে আমরা যেন কালকে থেকে মাদ্রাসাতে যাই। কোনো সমস্যা হবে না, উনি নাকি থাকবে। থাকবে, কিন্তু আগে তো আমাদের বাড়িতে জানানো লাগবে। ওনারা যেতে না দিলে কি করব? চল বাড়িতে বলে দেখি কি হয়। তবে বাবার সামনে বলা যাবে না, মাকে বলতে হবে। ওরা দুজন দুজনের মায়ের কাছে চলে যায়। দেখা যাক ওদের থেকে অনুমতি পায় কিনা তারা। নিলয় আর শিহাব চলে এসেছে 3 রাস্তার মোড়ে, বাজারে। কোতোয়ালি বাজার। বাজারটা মাঝামাঝি বড়, মানে খুব বেশি ছোট না, আবার খুব বেশি বড় না। এখানে 3 দিকে 3টে শিক্ষা প্রতিষ্ঠান, মাঝখানে হসপিটাল। ব্যাংকক এমন হওয়াতে লোকজনের আনাগোনাও বেশি। বাজারের ভিতরে এমপির কার্যালয়ে নিজের অফিস বানিয়ে ফেলেছে চেয়ারম্যান হারুন। বর্তমানে এটা সামলায় তার ছেলে দুর্জয়। মাদ্রাসা থেকে কিছুটা দূরে একটা চায়ের দোকান, সেখানে অনেকগুলো ছেলেপুলে বসা। হাই স্কুলের সামনেও একই অবস্থা, কলেজের সামনে চিত্র যেন একই রকম। নিলয় বেশ কিছু সময় দাঁড়িয়ে থেকে লক্ষ্য করে সব ছেলেগুলো দুর্জয়ের সাথে কানেক্টেড। নিলয়, বাজারে আসলি যে? দরকার। তুই যেন কাকে খুঁজছিলি? ও, চেয়ারম্যানের ছেলে দুর্জয়কে না? ওই যে দেখ, মাদ্রাসার সামনে যে দোকানটা দেখছিস, চা সিগারেট হাতে, মাথায় ক্যাপ পরা একটা ছেলে বসা, ওটাই হারুনের ছেলে দুর্জয়। সামনে দেখ, ওর 6 লাখ টাকার বাইক রাখা। বেটা ওই বাইকে করে মেয়েদের পিছু নেয়, আমিও দেখছি। নীলা আর ফাইর পিছনে সবচেয়ে বেশি ঘুরে। কতবার যে তোদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে। ওর পাশে যে ছেলেটা আছে না, ওর নাম শাকিল। শাকিল পছন্দ করে ফাইকে, আর দুর্জয় পছন্দ করে তোর বোনকে। মানে এটা মোটামুটি ছেলেপুলেরা সবাই জানে। এবার চল বাড়ির দিকে ফিরি।
বিয়ের বিষয় নিয়ে আলোচনা আছে। বাড়িতে যখন যাব তখনই যাবি, চুপচাপ বসে থাক। এত কথা বলিস কেন? তুই না তুর্জয়কে দেখতে চেয়েছিলে? দেখ তুই না তুর্জয়কে দেখতে চেয়েছিলে, দেখালাম। চল এবার। বাইকটা লক করে আয় আমার সাথে। নিলয় কথাটা বলে চলে যায় বাজারের ভিতরে। সে এসে সোজা দুর্জয়দের সামনে আসলো। ওরা সবাই বসে আছে সেখানে। নতুন একটা ছেলেকে দেখতে পায় তারা। মুখে কোনো দাড়ি নেই, চুলগুলো ছোট ছোট করে সাইজ ভাবে কাটা। টি শার্টের হাতা থেকে বাহু বেশ ভালোভাবে বোঝা যাচ্ছে। বেশ সুঠাম দেহ নিলয়ের। দুর্জয়দের বয়সে অল্প, নীলয়দের থেকে 1-1.5 বছরের বড় হবে। নিলয় গিয়ে প্রথমে সালাম দেয়। ওরা কিছু সময় অবাক হয়ে পরক্ষণে ওরা সালামের উত্তর দিল। দুর্জয় ভাই আপনি? হ্যাঁ, কিন্তু তোমাদেরকে তো ঠিক চিনলাম না। আমাকে চিনবেন না, আমি বাড়িতে থাকি না। আসলে এখানে এসেছি আপনার সাথে কথা বলার জন্য। হ্যাঁ। আমি হলাম নীলার আপন বড় ভাই, ফাহের চাচাতো ভাই। নিশ্চয় আপনারা চেনেন। আরে বড় ভাই আপনি? আপনার কথা কখনো শুনিনি। আগে বলবেন তো আপনি নীলার ভাই। কি হয়েছে নীলার? তাকে তো দেখছি না আজকাল মাদ্রাসাতে আসতে। ওর বোরখা দেখলেই বুঝতে পারি, হাঁটা দেখলেই বুঝতে পারি সে এসেছে। কত মেয়ে দেখি, অথচ নীলাকে দেখি না। বাড়ি থেকে কি বের হতে দেন না নীলাকে? ভাই আমার মালের কথাটাও বলো, দুটো করি মিসিং। আমার তো ঘুম আসে না। ফাহিকে কবে দেখবো ভাই, একটু বলো না। আরে আর সমস্যা কি, তাদের বড় ভাইয়েরা আসছে কথা বলতে। এখন থেকে পাবি। ওই গিট্টু ভাইদের জন্য সুন্দর করে চা সিগারেট দে। আমরা খাই না, এখানে এসেছি একটা কথা বলতে। হ্যাঁ বলুন ভাই। শুনেছি আমার বোনদের নাকি আপনারা বিরক্ত করেন। এটা ঠিক না। বিরক্ত করা কি ঠিক বলেন? সে তো ভয় পায়। এসব করা বাদ দিয়ে তোমরা কি পড়াশোনা করো না? নিলয়ের কথা শুনে ওরা কিছু সময় চুপচাপ বসে থাকে। তারপর একসাথে জোরে হেসে উঠল। নিলয় জানে এরা প্রথমে শুনবে না। নিলয়ের কথা শুনে হাসতে হাসতে তুর্জয় বলে, ওই শাকিল, বড় ভাই আসছে আমাদের বোঝাতে। শুনছিস তোরা? ওর বাপও ভদ্রভাবে বুঝিয়ে যায়, আমরাই শুনি না। এখন তার ভাই এসেছে বোঝাতে। ভয় পাচ্ছিস না তোরা? আমি তো কিন্তু অনেক ভয় পাচ্ছি রে। দেখেন, আপনারা ছোট ভাই, তবুও সম্মান দিয়ে ভদ্রতা দিয়ে বললাম পড়াশোনা করো। যে মেয়ে ভালোবাসবে না তার পিছে ঘুরে কোনো লাভ নেই। যদি ভাগ্যে থাকে তাহলে আপনা আপনি আসবে। তার পিছু ঘুরে তার সাথে কথা বলে তাকে প্রপোজ করেও যখন পেলে না, তখন নিশ্চয় তার পিছু ছাড়া উচিত, তাই না? কেন শুধু শুধু বিরক্ত করবা? বাড়ি অবধি যাবা, তুলে আনার হুমকি দিবা, তাদের পরিবারকে অপমান করবা। এগুলো তো ঠিক না, তাই না? আমার বোন, তাই আমি এসেছি বোঝাতে। তোমার বোন থাকলে তুমি হয়তো এসে মারতে। সবাই কিন্তু বুঝাবে না। তাই তোমার উচিত এসব নিয়ে আর পড়ে না থেকে নিজের কেরিয়ারের দিকে ফোকাস করো। মেয়ে মানুষ সার্টিফিকেট দেখে, তোমার সিক্স প্যাকওয়ালা বডি দেখে কাছে আসবে না। তুমি যদি আয় করার মতো কিছু না করো, তোমার পরিচিত দেওয়ার মতো কিছু না থাকে, তোমার যদি সংসার চালানোর মতো অর্থ না থাকে, তবে মেয়ে মানুষের ভালোবাসাও পাবা না। আশা করি বুঝতে পেরেছ। আর কখনো বিরক্ত করবে না ওদের। ভালো থাকো। হ্যাঁ। নিলয় কথাগুলো বলে সেখান থেকে চলে আসার জন্য ঘোরে। ঠিক তখনই পিছন থেকে তুর্জয় বলে, এই দাঁড়া, তোর জ্ঞান দেওয়া শেষ? ইয়াব অবাক হয়। তুর্জয়ের থেকে 4-5 বছরের বড় ছেলেদেরকে সে তুই করে বলেছে। তুর্জয় তো চরম বেয়াদব। নিলয় ঘুরে তাকাইলো। তুর্জয় নিলয়ের গেঞ্জির কলারের কাছে কলা টেনে ধরে। নিলয় মুচকি হাসলো। তুর্জয় একটা সাকে দিয়ে বলে, শালা বাবু, তোর জ্ঞান দেওয়া শেষ? শোন, ছোট থেকে এরকম হাজারো জ্ঞান আমি শুনি। রিপিট, শালা বাবু তোর জ্ঞান দেওয়া শেষ? শোন, ছোট থেকে এমন হাজারো জ্ঞান আমি শুনে আসছি। এবার অন্তত মাফ কর। আমার টাকা আমার আছে, আমি তাতেই চলি। আমার বাবা যা আছে তাতে কারো সাধ্য নেই এসে কথা বলবে। শোন, তোর বোনকে তো বিরক্ত করতাম, ভাবতাম বিয়ে করব। কিন্তু এখন তোর বোনকে আমি তুলে নিয়ে যাব। মাসখানেক পর তোর বোনকে বাড়িতে রেখে আসবো। এরপর তোর বোনের পেটে হবে আমার বাচ্চা কাচ্চা, তুই হবি মাম্মা। কেমন লাগবে? তোর বোন বেশ সুন্দরী অনেক। প্রথমে প্রপোজ করেছিলাম, মাগি না করে দেয়। সুন্দর করে বলে সে এসব জড়াতে চায় না। সে তার বাবার কথা মতো চলে। পরিবারের মতেই সে বিয়ে করবে, কোনো সম্পর্কে জড়াবে না।
জিত চাপালো আমার, পিছনে ঘোরা শুরু করলাম। মেয়ে আমাদের এদিকে ফিরেও তাকাই না। তোর বোনকে আমার লাগবেই, আমাকে বোঝাতে আসিস না। শুনবো না, যা তোর বোনকে গিয়ে সামলে রাখ। দেখি তোর বোনের বিয়ে কিভাবে দিস। তুর্য কথাগুলো বলে নিলয়ের গেঞ্জি ছেড়ে দেয়। শিহাব নিলয়ের হাত ধরে কানের কাছে মুখে নেই বলে, নিলয় ফিরে চল, এরা কিন্তু পোলাপান ভালো না, আর এরিয়া ওদের কি করবে বুঝতে পারছিস না ভাই, চল। নিলয় চুপচাপ সেখান থেকে চলে আসে। বাইকের কাছে আসলো, পিছন থেকে ওরা হাসতে থাকে। সেটা শুনতে পায় নিলয়। শিহাব বলে, কি ভাবছিস? ভাবছি এটা বাজার, এখানে কিছু হলে বাবা জানতে পারবে। মানুষটা আবার আমাকে সব সময় ভুলই বুঝে গেল। চল তাহলে আগে বাবার সাথেই কথা বলে আসি, তারপর না হয় দেখা যাবে। সকাল পেরিয়ে দুপুর হয়। নিলয়রা বাড়ির দিকে আসতে থাকে। নীলা হেনার কাছে এসেছে। কালকে মাদের সাথে যাবে বলে সরাসরি তার মাকে বলেছে। মা, কালকে মাদ্রাসাতে যাব, ভাইয়া বলেছে যেতে। তার মানে নীলয় শুনেছে সব? তুই বলেছিস নীলয়কে? কি বলেছিস? আমি কিছুই বলিনি। সে বলে কালকে থেকে যেন মাদ্রাসাতে যাই, সে থাকবে সাথে, সে আনা নেয়া করবে। ও আচ্ছা, কিন্তু রাস্তায় যদি ঝামেলা হয়? নীলয় আনা দেওয়া করলে ভালো, কিন্তু ভয় তো অন্য জায়গাতে। তোর ভাইকে যদি তুর্জয়রা মারে? আরে না, কিচ্ছু হবে না, ভাইয়া সামলে নিবে, কথা বলে দেখো। আচ্ছা। নীলা চলে যায় সেখান থেকে। দুপুর হয়ে গেছে। নীলয় যে কোথায় গেছে কে জানে। নীলয় বাইক নিয়ে সোজা মসজিদের সামনে আসলো। অজু করে জোহরের নামাজ পড়ে তার বাবার পেছনে। ফাজুক সাহেব বেশ সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, যদিও জোহরের নামাজে উচ্চারণে তেলাওয়াতে নেই, কিন্তু নীলয় তার বাবার সুর জানে। ফাজুক নামাজ পড়িয়ে বের হবেন, তখনই নীলয় ডাক দেয় তার বাবাকে। এই যে ইমাম সাহেব, শুনুন, আপনাকে বাবা বলে ডাকতে বারণ করেছিলেন, তাই ডাকলাম না। ফারুক সাহেব নিলয়ের কথা শুনে দাঁড়ায়। মসজিদের ভেতরে বসলেন তিনি। নিলয় এসে বসল। মসজিদে দুজন মানুষ। নিলয় তার বাবার সামনে এসে বসে। দেখুন, মসজিদে বসে বলছি, 5 বছর আগে আপনি যে বিষয়ের উপরে ভুল বুঝেছিলেন সেটা সত্য নয়। আপনি আপনার মতো বুঝেছিলেন, কিন্তু সেদিন যা ঘটেছিল সেটা কেবল আমি, রাহি, তন্ময় আর শিহাব জানি। আপনারা কিছুই জানেন না। আমি সেসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি খোঁজ পেয়েছি, চেয়ারম্যানের ছেলে তুর্জয় নীলাকে বিরক্ত করে। আপনি মুখে মানুন আর না মানুন, আপনি সৎ হলে নিশ্চয় মেনে নেবেন নীলা আমার বোন। আর আমার বোনকে কেউ যদি বাজে কথা বলে আমার কি হবে মনের ভিতরে ভাবেন। ওকে, তাহলে সব কিছু তুমি জানো দেখছি। যাক, রেগে কথা বলছেন না, এটা শুনে ভালো লাগলো। মসজিদের ভিতর বলে কি রাগ নেই? কি বলতে এসেছো বলো। বলছি, তুর্জয়কে নিয়ে আপনার কানে যা আসুক আপনি সেটা চুপচাপ শুনবেন, বাকিটা আমি দেখব। ও হ্যাঁ, নীলা আর ফাহিকে আমি মাদ্রাসা থেকে আনবো আর নিয়ে যাব। নীলয়ের কথা বলে বাইরে চলে আসে। ফারুক নীলয়ের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। 5 বছর পর কথা হচ্ছে বাপ বেটার ভেতরে। তারপর ফারুক সাহেব নীলয়কে ডাক দেয়। নীলয় থামে। তিনি মসজিদ থেকে বেরিয়ে আসলেন। নীলয়ের সামনে এসে ফারুক বলে, তুর্জয় অনেক বেয়াদব, ওর বাবার পাওয়ার আছে, সেই সব নিয়ে বাড়াবাড়ি করে। আমি অনেকবার বুঝিয়েছি, মেম্বার দিয়ে বলিয়েছি, কোনো কাজ হয়নি। সেই চরম বেয়াদব একটা ছেলে। তুমি ইয়াং, তোমার সাথে ওরা আরও বেশি বেয়াদবি করবে, ঝামেলা হবে অনেক, তোমাকে ওরা মারবে। সেটা সময় দেখা যাবে। আপনি শুধু নিজের জায়গাটা দেখুন, আর যা কিছুই হোক আগে আমার থেকে শুনবেন। নীলয় কথাগুলো বলে আর দাঁড়ায় না। মসজিদ থেকে সোজা বাড়িতে চলে আসে। হেনার সাথে কথা বলে। হেনা জানায় যেন সাবধানে চলাফেরা করে। নীলয় ওদের কথা শুনে কেবল হাসে। ফাজুকের কথা আর হেনার কথা একই রকম, কিন্তু ওরা জানে না আসলে মারটা কে খেতে পারে। পরের দিন ফাহি নীলয়দের বাড়িতে আসলো। নীলা রেডি হচ্ছে। ফাহি রেডি হয়ে বারান্দায় বসে আছে। হেনা এসে অনেক কিছু জ্ঞান দান করে গিয়েছে। ফাহি বসে আছে। হঠাৎ নিলয় আসে এখানে। নিলয় এসে ফাহিকে বলে, কি ব্যাপার, আজকে তো বেশ সেজেছ। সাচ্ছি নাকি? মুখ ঢাকিনি এখনো। বুঝি বুঝি,
কি বোঝেন? হুম? ওই যে শাকিল ছেলেটা আছে তোমার, তাই না? শাকিল কি অনেক ভালোবাসে? এজন্য বলি, অন্য কোনো ছেলেকে কেন তোমার আশেপাশে আসে না? আমাকে পাত্তা দাও না কেন বুঝি? সবই পফের বারণ, তাই না? এই থামেন আপনি। কি বললেন? হুম হুম। শাকিল একটা বেয়াদব ছেলে। ওর থেকে রাস্তার কুকুর অনেক ভালো। সামনে দিয়ে গেলে জোরে জোরে বলে, বোরখা ছাড়া, কাপড় ছাড়া তোমাকে দেখার খুবই ইচ্ছা। কবে যে সুযোগ হবে? এসব বাজে কথা শোনার পর মন চাই ঠাস ঠাস করে জুতো দিয়ে মারি ওর গালে। হারামিগুলো 6 মাস ধরে জ্বালাচ্ছে। উফ, কি দোষে যে মাদ্রাসাটা ওদের অফিসের পেছনে করলো। আচ্ছা, সমস্যা নেই, আমি নিয়ে যাব। আমার সাথে গেলে ভয় নেই। এই জন্যই তো বাবা রাজি হয়েছে। কেউ আনার নেবার জন্য ছিল না বলেই যেতে দেয়নি। ও, তা আমি তোমাকে নিয়ে যাব, আনবো। আমাকে কি দিবা? কিছুই দেব না। আমি কি বলেছি না কি এসব? তবুও নিজ দায়িত্বে কিছু দিতে হয়। আচ্ছা যান, চকলেট দিব আপনাকে। হুম, চকলেট লাগবে না, আমাদের চকলেট বেশি খাওয়া নিষেধ। আপনাদের মানে? মানে আমাদের ক্যাম্পে এসব চলে না। ক্যাম্প? আরে, আমাদের অফিসে কাজের যা চাপ, তাতে এসব চকলেট কখন খাবো? কাজের জন্য বস নিষেধ করেছে। অন্য কিছু লাগবে। অন্য কিছু কি? নিলয় ফাহির কাছে সরে আসে, কানের কাছে মুখ এনেই বলে, ফুল দেবার পর যেটা দিয়েছিলে সেটা হলে না করব না। নিলয় কথাটা বলে হেনার কাছে চলে আসে। ফাহি হা করে নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। ফাহি মনে মনে বলে, বেটা বজ্জাত, খালি সুযোগে থাকবে। সে আমারে টিচ করেছে, বাইরে মানুষেরে কি বলবো? হুম। ফাহি কিছু বলে না, কারণ ফাহি নিলয়কে পছন্দ করে। এই জন্য নিলয়ের সব কিছু আর ভালো লাগে। নিলয় হেনার কাছে যায়। হেনা নিলয়কে দেখেই বলে, কালকে মাঝরাতে বাইরে কি করছিলি তুই? ও, তুমি জেগেছিলে? আসলে ঘুম আসছিল না, তাই বাড়ির সামনে পায়চারি করছিলাম। পায়চারি করছিলি নাকি ফোনে কথা বলছিলি? কাকে যেন বলেছিস এখনো কেন আসোনি? কতক্ষণ লাগবে? জলদি নিয়ে এসো। নিলয় ভুরু কুচকে তাকায় হেনার দিকে। তার মা গেটের কাছে দাঁড়িয়ে রাতে নিলয়ের কথা শুনছিল। পরে তিনি ভিতরে যায়। নিলয় কি বলবে বুঝতে পারছে না। যেটার ভয়ে নিলয় বাড়ির কথা না বলে বাইরে গিয়ে কথা বলছিল, সেটাতেই নিলয় এখন ধরা পড়ে গেছে। কালকে নিলয় অর্ককে ফোন করে। অর্ক নিলয়ের সব চাইতে কাছের একজন। অর্ককে যা বলা হয় অর্ক সেটাই করে। কালকে যখন শিহাবকে নামিয়ে মসজিদে প্রবেশ করে, তখন নিলয় অর্ককে মেসেজ করে জিনিসটা আনতে বলে দেয়। আর সেটা যেন মাঝরাতেই আসে, কিন্তু রাত তখন 2টো বাজে। তখন অর্কর খবর নেই। রাত 3টের সময় কোতোয়ালি বাজারে এসে অর্ক ফোন করে। তখন নিলয় কথা বলার জন্য দরজা খোলে। এমন সময় হেনা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠতেই দেখতে পায় নিলয় ফোন কানে ধরে বলে, কোথায় তুমি? বাজার থেকে বাম পাশের রাস্তা বরাবর চলে আসো, লোকেশন দিচ্ছি। আমি বাইরে থাকবো। কথাটা বলতে বলতে নিলয় বাহিরে আসে। হেনাও বাহিরে আসে। তখন নিলয়কে কথা বলতে শুনতে পায়। নিলয় তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা, কত বছর হলো তোমার হাতের পিঠা খাই না। আমাদের ক্যাম্পে মেয়েরা কোনো কাজের না। ক্যাম্প? মানে অফিসের ক্যাম্প আছে একটা। সেখানে আমরা অফিসিয়ালি কাজের বাইরে অন্য টপিক নিয়ে কাজ করি। মাসে একবার করে আমাদের এই ক্যাম্প তৈরি করা হয়। সেখানে জীবনমুখী কার্যক্রম বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেখানে অফিসের বাইরেও ছেলেমেয়েদেরকে প্রশিক্ষণের কাজ করানো হয়ে থাকে। এই জন্য বললাম। ও আচ্ছা, বল কি পিঠা খাবি? ভাইয়া, আমি রেডি, চলো এখন। নিলয় দ্রুত তার মায়ের কাছ থেকে পালিয়ে আসে। নিলয় আগে থেকে রেডি হয়েছিল, সাদা শার্ট আর তার উপরে মেরুন রঙের শার্ট পরা। জুতার কালার হালকা লাল। নিলয়কে বেশ লাগছে। কাঁধে একটা ছোট্ট ব্যাগ। রাশেদকে কল করে নিলয় ডাকছে ফ্যান নিয়ে আসার জন্য। নিলয় আর শিহাব ভ্যানের পিছনে বসলো, আর ফাহি ও নীলা ভ্যানের সামনে বসেছে। 4জন মাদ্রাসার দিকে যেতে থাকে। বাজারের ভিতরে আসতেই তুর্জয় আর শাকিল দেখতে পায় ফাহি আর নীলা আছে। ওরা দুজন রাশেদের ভ্যানের সামনে এসে দাঁড়ায়। তুর্জয় নীলার দিকে তাকিয়ে বলে, আরে নায়িকা, তুমি এতদিন পর। জানো তোমার জন্য কত অপেক্ষা করেছি।
কালকে তোমার ভাইয়া আসছিল, কত কাহিনী করলো। ভাবলাম তোমাকে আর বেরি হতে দিবা না। দেখছো, মুখ ঢাকার পরও চোখ দেখে তোমাকে চিনতে পেরেছি আমি। কতটা ভালোবাসি তোমাকে, কবে বুঝবে গো? আর জানেমান, তোমার জন্য আমার রুম সবসময় রেডি। কবে একটু ভালোবাসা দিবা? তোমাকে কত আদর করবো জানো তো? ভাই, আপনারা খালি এমন করেন কেন? ছেড়ে দেন, ওদের দেরি হয়ে যাবে। আরে তুই আবার কবে থেকে কথা বলা ধরছস? যা ভাগ এখান থেকে। নিলয় নামলো ফ্যান থেকে। নিলয়কে দেখে ওরা নিলয়ের কাছে আসে। নিলয়ের ফ্যানের সামনে থেকে সরে যায় সবাই। নিলয় ইশারা করে রাশেদকে যেন ওদের দুজনকে মাদ্রাসার গেটের কাছে নামিয়ে দেয়। রাশেদ ভ্যান টেনে সোজা চলে আসে সেখানে। নিলয়কে ডেকে তুর্জয় বলে, কি ব্যাপার বড় ভাই, বডিগার্ড হয়ে আসছো যে? তুমি কি মনে করেছো তুমি আসার পর আমরা ওদের কিছুই বলবো না? বলেছিলে না ওদেরকে তুলে নিয়ে যাবে? আমাদের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। দেখ ভাই, ছোট মানুষের মতো থাক। যা, তোর বাবার সাথে ঘুরবি ফিরবি। এখানে কোনো কাজ নেই। তোর সাহস সম্পর্কে আমি জানি। নিলয়ের কথা শুনে তুর্জয় সহ বাকিরা অবাক হয়, কারণ কেউ ওদেরকে কখনো এভাবে তুই করে বলে না। নিলয়ের দিকে তাকিয়ে ওরা আবারও হাসে। ওরা হাসতে হাসতে নিলয়কে বলে, ভাই, তোর সাহস একটু বেশিই মনে হচ্ছে। তবে আমার সাহস দেখতে চাস? দেখবি তোর বোনকে ওর ক্লাসে গিয়ে হাত ধরে হাতে চুমু দিয়ে আসবো। ওই চল, ওদের বোনকে আজকে বোঝাবো আমরা কি করতে পারি। কথাগুলো বলে ওরা 5 জন মাদ্রাসার ভিতরে প্রবেশ করে বাইক নিয়ে। গেট ওদেরকে আটকেছিল, কিন্তু ওরা দারোয়ানকে ধরে চট থাপ্পড় দেয়। এরপর সোজা মাদ্রাসার ভিতরে প্রবেশ করে। শিহাব বলে, নিলয়, তুই এটা কি করলি? ওরা কিন্তু অমানুষ, ওরা যা ইচ্ছা করতে পারে। আজকেও অনেক খারাপ কিছু ঘটবে। কি যে হবে, আমার অনেক ভয় করছে রে। নিলয় মুচকি হাসে। তারপর গেটের দিকে এগিয়ে যায় সে। পিঠের উপর থেকে ব্যাগটা নামিয়ে রাশেদের ফ্যানের উপরে রাখে। তারপর শার্ট খুলে সেটাও রাখলো ফ্যানের উপরে। ওদিকে তুর্জয়রা বাইক রেখে দোতলাতে চলে আসে। নীলাদের ক্লাসরুমে আসে তুর্জয়। নীলা আর ফাহির কাছে আসে তুর্জয় আর শাকিল। তারপর কাশেমকে বলে, এই নে ফোন, ভিডিও কর, ওর ভাইকে দেখাবি। এই তোমরা মাদ্রাসার ভিতরে কেন? জানো না এটা মহিলা মাদ্রাসা? বেরিয়ে যাও। চুপ মাদার চোদ। তুর্য কথাটা বলে একটা ছুরি বের করে কোমর থেকে। স্যার ভয়ে আর কোনো কথাই বলে না। তুর্য নীলার কাছে আসে, নীলার হাত ধরে। শাকিলও সেম কাজটাই করে। দুজন দুই মেয়ের হাত ধরে। ওইদিকে নিলয় ব্যাগ থেকে একটা MP5 গান বের করলো। তারপর সোজা হেঁটে মাদ্রাসার ভিতরে আসে। নিলয় দেখে তুর্জয়ের ছেলেপুরা দোতলাতে আসে। নিলয় M5 নিয়ে সোজা দোতলার দিকে আসতে থাকে। তুর্জয় আর শাকিল, নীলা ও ফাহিম হাত ধরে আছে। তারপর তুর্জয় আর শাকিল ওদের দুজনের হাতে চুমু খায়। তারপর বলে, তোদেরকে আমি এখানে তুলে নিয়ে যাব, সবাই দেখবে। তোর ভাইকে দেখাবো, আগে নিয়ে চল ওদের। নিলয় রাইফেল হাতে নিয়ে ক্লাসরুমের দিকে এগিয়ে যেতে থাকে। মাদ্রাসার সবাই হা করে দেখছে। শিহাব নিলয়ের পিছনে পিছনে দৌড়াচ্ছে। নিলয় নীলাদের ক্লাসের সামনে এসে দাঁড়ালো। তারপর ট্রাগারের চাপ দিয়ে সে গুলি করলো দেয়ালে। সবাই ঘুরে তাকায় সেদিকে। নিলয়ের এমন ভয়ঙ্কর আগমন দেখে তুজরা সহ ক্লাসে থাকা সবাই ভয়ে আটকে উঠলো। নিলয় ভিতরে আসে। নিলয় বলে, নীলা আর ফাহি, বল, তোদেরকে কে কে বিরক্ত করে? নিলয়ের কথা শুনে ওরা ভয় পায়। নীলা আর ফাহি ভয়ে কাঁপছে। মাদ্রাসার ভিতরে হচ্ছেটা কি? নিলয় জোরে চিৎকার করে ওঠে, বল, কে বিরক্ত করে তোদের? ওরা। নিলয় এগিয়ে আসে। নিলয় সোজা এসে তুর্জয়ের পায়ে গুলি করে। তুর্জয় সেখানে চিৎকার করে ফ্লোরে ধপ্পাস করে পড়ে যায়। ভয়ে ক্লাসের মেয়েরা কান্না করে ওঠে। নিলয় আরও চিৎকার করে সবাইকে থামিয়ে দিল। কারো মুখে কোনো কথা বের হয় না। শাকিল নিলয়ের কাছে। নিলয় তখনই শাকিলের হাত ধরে উল্টো ঘুরিয়ে এনে হাতের তালুর ওপর পরপর কয়েকটা গুলি করে। তারপর মুখের উপর রিভলভার দিয়ে জোরে একটা বাড়ি দেয়। ভয়ে বাকি ছেলেগুলো দৌড়াতে থাকে। নিলয় দৌড়ে বেরিয়ে আসে ওদের পিছনে। কাশিমকে ধরে নিলয় হাত থেকে ফোন কেড়ে নিয়ে নিচের কাছে রেখে দেয়। তারপর কাশিমকে মুখে কয়েকটা ঘুষি মেরে সেখানে ফেলে রাখে। পুরো মাদ্রাসা তখন একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে। সবাই যেন বিরাট একটা আতঙ্কে থাকে। শিহাব বোবা হয়ে গেছে। সে শুধু নিলয়ের হিংস্রতা দেখছে।
শিহাব, নীলা আর ফাহিমকে ক্লাস থেকে বাইরে বের করে আনে। তুর্জয় বাকি দুজন বন্ধু পালিয়ে যায় সেখান থেকে। নিলয় আবার আসে নীলাদের ক্লাসরুমে। শিহাব নীলা আর ফাহিকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। নিলয় রুমের ভিতরে এসে তুর্জয়ের জামা ধরে টেনে বাহিরে আনে। সে ব্যথা যন্ত্রণা চিৎকার করতে থাকে। নিলয় তাকে টেনে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসিয়ে দিল। শাকিলও টেনে আনে। তারপর নিলয় তুর্জদের সামনে বসলো। রাইভাল আগার গরম অংশটা তুর্জয়ের বুক সোজা ধরল। নিলয়ের চোখে মুখে রাগের প্রতিচ্ছবি। সব স্টুডেন্ট টিচার এসে জড়ো হয় চারপাশে। নিলয় ফাহিয়া আর নীলার দিকে আঙ্গুল তুলে দেখিয়েই বলে, ওরা আমাদের বোন, তোরা টিচার। টিচার মরলে দেশ ও সমাজের শান্তি। একটা শিক্ষা প্রতিষ্ঠানে কখনো কোনো মেয়ে আসবে যাবে, কখন কোন মেয়ে আসবে যাবে, বাড়িতে কেন থাকবে না, বাড়িতে কেন থাকবে না থাকবে, এটা সব কিছুর খোঁজ খবর রাখবে তার পরিবার ও টিচারেরা, এমনি তার সহপাঠীরা। রাস্তায় দাঁড়িয়ে থাকা কোনো কুকুরের ন্যায় ছেলেরা জানবে না একটা মেয়ে তার বাবার সম্পদ, তার পরিবারের কাছের মানুষ। এ দেশের কালচার অনুসারে একটা মেয়ের পড়তে পড়তে বিয়ে দেওয়া হারিয়ে ফেলে তার সহপাঠী, পরিবার, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা সব কিছু। তার মা বাবা চায় মেয়েটা ভালো থাকুক, কিন্তু তোরা কি করিস? সব মেয়ে তোদের মতো ছেলেকে বারণ করে না। কিছু মেয়ে তোদের প্রস্তাবে রাজিও হয়। তখন কি হয় জানিস? পরিবারের কাছেও তারা খারাপ হয়ে যায়, বাধ্য হয়ে পালিয়ে যায়। তারপর তোদের মতো ছেলে সেই মেয়েকে প্রতিনিয়ত কষ্ট দিয়ে থাকে। মেয়েদেরকে পর্দাতে থাকতে বলার আগে তুই তোর চোখের জিনাকে সংযত কর। মেয়েরা নিজেদেরকে ঢাকবে, তোরা নিজেদের চোখকে পর্দা করবি। মেয়েরা যাকে পছন্দ করবে তার কাছে যাবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তোর মতো ছেলেকে যদি কেউ পছন্দ করে সেটাও তার ব্যক্তিগত বিষয়, কিন্তু অন্যের মেয়েকে তোর কখনো টিজ করার অধিকার নেই। তুই বলেছিলি তোর বাবার টাকায় চলিস, তোর বাবাকে সহ ওই টাকা তোদের পরিবারের সবার পিছন দিয়ে আমি ভরে দেব, বুঝেছিস? আজকের পর থেকে যদি কোনো টিচার কোনো মেয়েকে বিরক্ত করে তবে সবাই একসাথে সেসবের উত্তর দেবে। মাদ্রাসার 500 গজ, গার্লস স্কুলের 500 গজের ভেতরে কোনো টং দোকান থাকবে না, কোনো ছেলে পেলে ঘুরঘুর করবে না। ভেতরে আসতে হলে পরিবারের সদস্য হিসেবে আসতে হবে। ক্লাস চলাকালীন কেউ বাইরে যেতে পারবে না। যা, তোদেরকে মারলাম না, তোর বাপকে গিয়ে বলিস নিলয় মারছে তোদেরকে। নিলয় কথাগুলো বলে উঠে দাঁড়ায়। ঠিক তখনই হেড টিচার হাতে তালি দেয়। ওনারে দেখে বাকি সব টিচার আর স্টুডেন্ট হাতে তালি দিতে শুরু করে। নিলয় যেহেতু নীলার ভাই আর নীলা ফারজুকের মেয়ে, সুতরাং সবাই জানে ফারজুক কেমন মানুষ, বাপকা বেটা যাকে বলে। হেড টিচার এসে নিলয়কে বলে, আজ তুমি একজনের ভাই হয়ে যা করলে, এমন ভাই যে প্রতিটা বোনের হয়। কোনো চিন্তা করো না, পুলিশ যদি তোমাকে ধরে আমরা তোমার হয়ে কথা বলবো। এসবের কোনো দরকার নেই। পুলিশ অবধি ঘটনা যাবেও না, গেলেও পুলিশ কখনো আমার সামনে আসবে না। আজকে থেকে সব টিচারদের এভাবেই শাস্তি পেতে হবে। শিহাব, ওদেরকে নিয়ে আয়। নিলয় কথাটা বলে সেখান থেকে চলে আসে। সবাই নিলয়ের কাজের জন্য করতালি দিতে থাকে, কিন্তু এইসব ঘটনা ফারজুক ও হারুনের কাছে পৌঁছে গেছে। তবে ফারজুকের কাছে নিলয়ের নামে প্রশংসা করা, হারুনের কাছে তার ছেলে তুর্জয়ের নামে বিচার ও মার খাওয়ার কথা পৌঁছায়। নিলয় জানি না সামনে কি হবে, তবে হারুন দৌড়ে লোক নিয়ে আসে মাদ্রাসায়। তার ছেলেকে নিয়ে সেই সোজা হসপিটালে চলে যায়। কে করেছে এমন সেটা হারুনের কাছে চলে গেছে। তারপর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন। গল্পটি কেমন হয়েছে এবং আপনাদের কীরকম গল্প পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। ধন্যবাদ। তুই আবারও একই কাজ করেছিস। তোর মতো বেয়াদব জানোয়ার আমি আর দ্বিতীয়টি দেখিনি। তোকে বলেছিলাম ঝামেলা হবে, অথচ তুই নিজেই ঝামেলা করে এসেছিস। আর কত তোর জন্য আমার কথা শুনতে হবে? মারামারিতে তোর নামে প্রশংসা শুনলাম। বাবা হয়ে আমার কি করা উচিত? গর্ব করা। সবাই বলবে ইমামের ছেলে, অথচ সে একটা অ্যানিমাল হয়েছে। পচু হয়েছিস কেন তুই? একটুকে শান্তি দিতে পারিস না? মরেও হয়তো তোর জন্য শান্তি পাবো না আমি। ফারজু সাহেব কথাগুলো বলার আগে নিলয়ের গালে ঠাস ঠাস করে দুটা চর বসিয়ে দিল।
নিলয় চর খেয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। চরের জন্য নিলয়ের খারাপ লাগে না, খারাপ লাগে তার বাবার বলা কথাগুলো শুনে। ফারুক সাহেব থামে না, আবার বলে, তোর জন্য আমার থানা পুলিশ দৌড়াতে হবে। যদি পুলিশ আসে তাহলে আমি কি বলবো? গান কোথায় পেয়েছিস? এত ভায়োলেন্স কেন দেখিয়েছিস মাদ্রাসার ভিতরে? ওটা কি তোর বাপের সম্পত্তি ছিল? চিন্তা করবেন না, থানা পুলিশ আপনার করা লাগবে না, পুলিশ আসবে না। কেন আসবে না পুলিশ? বল, রাইফেল কোথায় পেয়েছিস? এত দুঃসাহস কোথা থেকে আসছে তোর? নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিলয়ের ঘটনা গ্রামের সব দিকে ছড়িয়ে পড়ে। নিলয় তার বোনের জন্য যা করেছে তা সবাই জেনে বাহবা দিলেও অনেকে তার বাবার কাছে নিলয়কে নিয়ে অনেক কথা শোনাতে থাকে। নিলয় কোনো কথা বলছে না। হেনা এসে বলে, নিলয়, কথা বলছিস না কেন? রাতে যে ছেলের জন্য অপেক্ষা করেছিলি সে এসে তোকে গান দিয়ে গিয়েছিল, তাই না? কিন্তু সে কেন তোকে দিয়ে যাবে? কে তুই? এভাবে চললে আজকে থেকে তুই নীলার সাথেও কথা বলবি না, নীলাকে তোর সাথেও রাখবি না। মা, ওরা আমার বোনকে বাজে কথা বলছিল। ক্লাসে ঢুকে ওদের হাত ধরে চুমুও খেয়েছে। আমার কাছে প্রমাণও আছে। এসব কিছু আমি ভাই হয়ে কিভাবে সহ্য করব? বোন যতই খারাপ হোক, একটা ভাইয়ের সামনে তার বোনকে নিয়ে বাজে কথা কোনো ভাই শুনতে পারবে না। আমি পারিনি মা, আমি তো বলেছি তোমাদের কোনো সমস্যা হবে না। আর বাবা, আপনি না ইমাম, আপনার উচিত সমালোচনার দিকে না তাকিয়ে নিজের মতো থাকা। আপনি আগে দেখুন আমার জন্য আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি আলেমের ঘরে জালেম তৈরি হয়নি বাবা, জালেমদেরকে মারতেই গিয়েছিলাম। এটা গ্রাম না হলে যদি আমার এরিয়া হতো, কসম ওদের জানাজারের জন্য তোমাকেই ডাকতে আসতো। নিলয় কথাগুলো বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। ঘটনা বিরাট হলেও নিলয়ের বাবার কাছে কোনো বাজে খবর আসেনি। না কোনো থানা থেকে পুলিশ এসেছে বাড়িতে, আর না কোনো ব্যক্তি এসে হুমকি দিয়ে গেছে। তবুও ফারুক সাহেব লোকের কথা চিন্তা করেছে, পরিবারের সম্মান চিন্তা করেছে। ইমামের ছেলে হয়ে সে এতটা ডেঞ্জারাস অমানুষিক কাজ কিভাবে করবে? হালেমের ঘরে জালেম না তো নিলয়, তবু ফারুকের এত ভয় কিসের? তুর্জয়রা এখন কিছুটা সুস্থ। হারুন আর পুলিশরা ওদের পাশে আছে। খবরটা হারুন নিজে এমপির কানে দিয়েছে, কিন্তু যখন শোনে নিলয় নামের কেউ করেছে তখন এমপি ঘটনা যেন বাইরে না যায় সেটার নির্দেশনাও দিয়েছে। কিন্তু কি আছে নিলয়ের ভেতরে? এই নিলয়কে হারুন নিজেই দেখে ছাড়বে। এমপিও কেন ভয় পাচ্ছে তাকে? তুর্জয়কে তন্ময় প্রশ্ন করল। মেয়েদের টিজ করে বেরিয়েছ। তোমার নামে থানাতে আরো আগে কমপ্লেন এসেছিল, কিন্তু তুমি চেয়ারম্যানের ছেলে বলে কিছু বলিনি। আমি জানতাম না তুমি নিলয়ের বোনকে টার্গেট করবে। সে এখন অমানুষ হয়ে গেছে। আগের নিলয়ের সাথে এবারে নিলয়ের তফাৎ অনেক আলাদা। সে এতটা সাহস দেখাচ্ছে কিভাবে? ওর বাবার সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। কিন্তু যদি নিলয় জানতে পারে ওর বাবার কাছে আমরা কথা লাগিয়েছি, তবে সে মনে হয় না আর আমাদের বাঁচতে দেবে। এমপি নিলয়কে নিয়ে কোনো কথা বলতে চাই না। শালাকে মাসে মাসে ড্রাগস বিজনেসের টাকা দেই, সেটাও যেন ভুলে গেছে। আপনার না ম্যাজিস্ট্রেট বন্ধু আছে? আর উপরে জেলা ডিআইজিকেও তো টাকা দেন। ওদের বলেন শালাকে বাড়ি থেকে যেন তুলে নিয়ে যায়। ওর বাড়ির সব কয়টাকে যেন বুঝে আসে আপনি কি জিনিস। সেটাই করতে হবে। তোর জয় আর বাইরে যাস না, বাতাস এখন অনেক গরম। আমি আর কখনো কোনো স্কুল কলেজ কিংবা রাস্তাঘাটে কোনো মেয়ের সাথে যাব না। আমি দেখেছি ওই নিলয়ের চোখে মুখে কোনো মায়া দয়া নেই। এবার ছেড়ে দিয়েছে শুধু তোমাকে বোঝানোর জন্য, কিন্তু এর পরেবারে আমাকে সে পেলে মেরেই ফেলবে। আমি আজ থেকে মেয়ে দেখলেই সালাম দেব। হারুন আর তন্ময় তুর্জয়ের দিকে তাকিয়ে থাকে। তুর্জয় ভয় পেয়েছে। হারুন বাহিরে আসে, ফোন বের করে ম্যাজিস্ট্রেটকে কল দেয়। কিছু সময় বাজার পর ম্যাজিস্ট্রেট ফোন রিসিভ করলো। হ্যালো বন্ধু, আমি হারুন বলছি, চেয়ারম্যান। আরে বন্ধু, বুঝেছিস তো, হঠাৎ এই সময় কল, কি হয়েছে? আর বলিস না, নিলয় নামের একটা ছেলে আমার ছেলেকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ দিয়েও কাজ হচ্ছে না, শালা খুব হারামি। কি নাম বললি? নিলয়? মানে নিলয় স্যার? সুঠাম দেহ, চুল ছোট, মুখে কোনো দাড়ি নেই এমন? হ্যাঁ, চিনিস তুই। ফোন রাখ, এই বিষয়ে আর কল দিবি না। তোর ছেলে নিশ্চয়ই কিছু করেছে, না হলে উনি কখনো তোর ছেলেকে কিছু বলতো না।
উনি একটা পিঁপড়াকেও মারেন না, তার মানে তোর ছেলে অবশ্যই ভালো না। আমি আমার চাকরি হারাতে চাই না, আর বেশি ভেবেও তুই সময় নষ্ট করিস না। তোর ছেলে বেঁচে থাকলে আপাতত কাহিনী এখানেই শেষ কর। তোর ছেলে আর চেয়ারম্যান এসব নিয়েই থাক এখন, বেশি দূরে যাস না, ফোন দিবি না আর এসব কোনো বিষয় নিয়ে। বেঁচে থাকলে আবার কথা হবে। ম্যাজিস্ট্রেটের কথা শুনে হারুন হাঁ হয়ে যায়, মুখের উপর ঠাস করে ফোন কেটে দিয়েছে সে। হারুন অবাক হয়, নিলয় আসলে কে? সহকারী সব লোক নিলয়কে খুব ভালো করে জানে। সে কি এমন করেছে যার জন্য সবাই তাকে ভয় পায়? তার এত পাওয়ার কেন? নিশ্চয় জেলা ডিআইজি ওরে চেনে না। হারুন ভাবতে ভাবতে শরীফকে কল দেয়। শরীফ রিসিভ করে। হ্যালো স্যার, ভালো আছেন? আরে হারুন, তুমি হঠাৎ ফোন করলে যে? মাল ঠিকঠাক আছে? সব কিছু ঠিক থাকলেও আমি ঠিক নেই। কেন, তোমার আবার কি হলো? কোনো সমস্যা? হ্যাঁ, অনেক বড় সমস্যাতে পড়েছি। আমার ছেলেকে একজন সাধারণ ইমামের ছেলে এসে অনেক মেরেছে। অস্ত্র নিয়ে মাদ্রাসার ভিতরে গিয়ে আমার ছেলেকে মেরে আহত করেছে। কোনো পুলিশ কিছুই করতে পারছে না। আপনি একটু ব্যবস্থা করেন স্যার, না হলে আমি যে শেষ। কি এত বড় সাহস? ঠিকানা দাও, আমি সব ব্যবস্থা করছি। তোমাদের থানায় ওসিকে পাঠাচ্ছি। ওর বাড়ি? না স্যার, বাইরের থানার ওসিকে পাঠান। কেন? আচ্ছা, নাম ঠিকানা দাও, বাকিটা দেখছি। নাম নিলয়, দেখতে বেশ। পরে কথা হবে হারুন, রাখি। ডিআইজি শরীফ সাথে সাথেই ফোনটা কেটে দিল। হারুন আরো অবাক হয়, ওর দৌড় এত দূর অব্দি ছিল। হারুন ভেবেছিল এমপি ম্যাজিস্ট্রেট যেন নিলয়কে জানে, বাকি কাজ শরীফকে দিয়ে করিয়ে ফেলতে পারবে। কিন্তু হারুন ভুল। হারুন বুঝে গিয়েছে নিলয় কোনো সাধারণ কেউ না, তার সাথে বন্ধুত্ব করেই চলতে হবে। শরীফ তার নাম শুনেই ফোনটা কেটে দিল। হারুন তার ছেলের অবস্থা মেনে নিয়েছে। তন্ময় বলল, কোনো কাজ হলো? না, সবাই নিলয়ের নাম শুনেই ফোন কেটে দিয়েছে। বুঝতে পারছি না নিলয় আসলে কে। সে কি এমন করে যে সবাই তাকে ভয় পেয়ে চলে? তার যে স্বভাব, তাতে করে ওর সামনে কোনো অন্যায় করলে সেটা বিরাট শাস্তি পেতে হবে আমাদের। নিলয়কে এড়িয়ে চলো, তবে খোঁজ নাও। আমি ওর বাড়িতে যাব, নিলয়ের সাথে কথা বলবো, দেখি ওর সাথে বন্ধুত্ব করে কিছু জানা যায় কিনা। হারুন আর কিছু বলে না, তন্ময় আর কিছু বলে না। তন্ময় চেয়ারম্যান এমপির ক্ষমতাতে চলতো, অথচ তারা সবাই নিলয় নামক একজনের কাছে দুর্বল। বড়রা যদি দুর্বল হয় তাহলে এরা চৈট হয়ে আর কি বা করতে পারে? নীলার ফাহি হেঁটে হেঁটে মাদের সাথে যাচ্ছে। রাস্তার দোকানের পাটে কতগুলো ছেলে দাঁড়িয়ে আছে। নীলারা ভয় পায়, কারণ এই অবধি রাস্তা দিয়ে যতগুলো মেয়ে আসা যাওয়া করেছে সবাইকে এইসব ছেলেরা নানা ইঙ্গিতে নানা কথা টিজ করেছে। মেয়েগুলি সবসময় বেশ অস্বস্তিতে পড়েছে, তবু ওরা দুজন সাহস করে এগিয়ে যায় সামনের দিকে। ছেলেগুলোর পাশ দিয়ে যখনই যাবে তখন একটা ছেলে এসে ওদের সামনে দাঁড়িয়ে বলল, সালাম নেবেন আপুরা? আপনারা আমাদের সবার বোন। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। এখন থেকে আমরা সবাই আপনাদের ভাই, নিজের ভাই মনে করবেন। হ্যাঁ, রাস্তাঘাটে কেউ কোনো কিছু বলবে না। আর যান, আপনারা ভয় পাবেন না, তবে দয়া করে নিলয় ভাইকে জানাবেন না। যান বোনেরা, আপনারা মাদ্রাসাতে যান। ছেলেগুলোর কথা শুনে ওরা দুজন অবাক। এতদিন রাস্তাঘাটে দেখলে ছেলেগুলো মাল বলে ডাকতো, আর একদিনের ভিতরে সবাই বোন ডাকা শুরু করেছে। ফাহি অনেক খুশি। ওরা দূরে এসে বলে, নীলা, আজকে কেমন স্বাধীন মনে হচ্ছে নিজের কাছে? দেখতে হবে না ভাই এটা কার? দেখতে হবে না? উনিটা কার? ওই হুনি মানে কি বলিস? সত্যি করে বল। তুই বুঝিস নি এখনো? আমি তোর ভাইকে সেই 5 বছর থেকেই পছন্দ করি। হায় রে, ছিলি কাজিন, আর এখন কি তোকে ভাবি ডাকতে হবে? ডাকবি। শুনতে তো ভালোই লাগছে। ওই আরেকবার ভাবি ডাকতো। ঢং। রাহিয়াপুর কথা মনে আছে? হ্যাঁ, আপু মনে হয় বেড়াতে আসতে পারে দ্রুত। নিলয়ের সাথে রাহিয়াপুর ঘটনাটা তো মনে আছে, কিন্তু আমার তো বিশ্বাস হয় না সব কিছুর মূলে ওই পুলিশ অফিসার। সেটাই। থাক, বাদ দে। কি খাবি ভাবি আমার? একমাত্র ভাবি। আহা, যতবার ভাবি ডাকবি ততবার তোর জন্য চকলেট। থামো ভাবি গো, আগে বল, ভাইয়া এসব জানে? মনে তো হয় জানে না। তোর ভাইয়া যে ফাজিল,
আমাকে বলে কিনা রোজ আনা নেওয়ার কারণে আমি যেন টিপস হিসেবে তাকে চুমু দিই। বেটা বজ্জাত। ও মা গো, কি প্রেম! তা দিয়ে দাও চুমো, দেরি করো কেন? যা বেটি, চুপ থাক, চল ক্লাসে, দেরি হয়ে যাচ্ছে। ফাহি আর নীলা হাসতে হাসতে ক্লাসে চলে যায়। রাস্তাঘাটে ছেলেরা দেখলেই ওদের দুজনকে এসে বোন আপু ডাকা শুরু করেছে। ওরা যেন জাতির বোন হয়ে গেছে। কোনো ছেলে ওদের দেখলেই মাথা নিচু করে নিচ্ছে। জিনিসটা ওরা দুজন বেশি এনজয় করেছে। মাদ্রাসায় পৌঁছাতেই মেয়েরা এসে নীলাকে ধরে, নিলয়ের বিষয়ে শুনতে চায়, নিলয়ের কথা জানতে চায় নীলার থেকে। ফাহি এসবে বড্ড জেলাস হয়। সবগুলো মেয়েকে সে ভাগিয়ে দিয়েছে। দুদিন হয়েছে ঘটনার। ফারজুক আবারও নিলয়ের সাথে কথা বলা বন্ধ করেছে, কারণ নিলয়ের উপরে সন্দেহ তার। নিলয় একটা মাস্তান হতে পারে, সেই জন্য নিলয় এসব অস্ত্র পাচ্ছে। ইমামের ছেলে হয়ে মাস্তান, এটা উনি মেনে নিতে পারছে না। কিন্তু নিলয় কি আসলে মাস্তান নাকি অন্য কিছু? ফারজুক বাড়ি থেকে বের হয়ে এমন সময় কতগুলো বাইক এসে বাড়ির সামনে দাঁড়ালো। বাইকের হর্ন আর ধুলা ওড়ার কারণে চারপাশ যেন কাঁপছে। ফারজুকের বুক কেঁপে ওঠে, না জানি আবার কোনো ঝামেলা হতে যাচ্ছে। হেনা বেগম নীলা এসে ফারজুকের পিছনে দাঁড়ায়। ভয় পাচ্ছে ওরা। বাইক থেকে নামলো চেয়ারম্যান হারুন। বেশ কয়েকজন লোক নিয়ে গ্রামের রাস্তা কাঁপতে কাঁপতে ফারজুকের বাড়ির সামনে আসলো। বাইক থেকে নেমে সোজা বাড়ির ভিতরে প্রবেশ করে চেয়ারম্যানকে দেখে ফারজুকরা ঘাবড়ে যায়। তবে বাড়ির সামনে এসেছে, অতিথি আপ্যায়ন তো করতেই হবে। হেনা আর নীলা মাথায় কাপড় দিয়ে চারটে চেয়ার আনে। চেয়ারম্যান, ফারজুক আরো কয়েকজন গণ্যমান্য লোক বসতো সেখানে। ফারজুক কিছুটা স্তব্ধ কণ্ঠেই বলল, চেয়ারম্যান সাহেব, আপনি এখানে? কি হয়েছে? ইমাম সাহেব, আপনার ছেলে কোথায়? আমার ছেলে তো বাড়িতেই ছিল, কিন্তু সে কি করেছে? জানেন না কি করেছে? হ্যাঁ, মানে শুনেছি আপনার ছেলেকে সে মেয়েরা হাসপাতালে পাঠিয়েছে। আসলে আমি জানতাম না নিলয় এমন করবে। আমি ওকে কখনো এমন শিক্ষা দেইনি। সে বেয়ারা ছিল জানতাম, কিন্তু কার সাথে কখনো মারামারি করেনি। কিন্তু হঠাৎ কেন এমন করলো? আসলে ওর বোনকে নিলয় অনেক ভালোবাসে, সবসময় নিলয়কে তার বোন আগলে রেখেছে। আচ্ছা, আপনি কেন? নিলয়কে ডাকুন। নিলয়? নিলয় রুম থেকে বাহিরে আসলো। চেয়ারম্যান আর তার লোককে দেখে নিলয় এগিয়ে আসে। ফারজুকের সামনে এসে দাঁড়ায় নিলয়। হারুন প্রথমবার নিলয়কে দেখেছে। নিলয়কে দেখে হারুন বলল, আপনাকে অনেক ধন্যবাদ। ছেলেকে আমি ঠিকভাবে শিক্ষা দিতে পারিনি। ও যে এমন মেয়েদের সাথে বাজে কাজ করতো আমি কখনো জানতাম না। আমার পার্টি অফিস এমপি সাহেবের বাজার থেকে সরাতে বলেছে। আমার ছেলেকে মারেছে, ভালো করেছে। এখন সে বুঝতে পেরেছে সে যা করতো তা ভুল। ফারজুক সাহেব, আপনার ছেলে যেন প্রতিটা ঘরে হয়, তাহলে কেউ কখনো কোনো মেয়ের বিরক্ত করবে না। আপনার গর্ব করা উচিত। আপনি কি এইসবের জন্য এখানে এসেছেন? হ্যালো নিলয়, আর আপনার সাথে কথা বলতে এসেছিলাম, আর নিলয়কে নিয়ে যেতে এসেছি। মানে যদি সে আমার সাথে গিয়ে চা নাস্তা করতো বেশ খুশি হতাম। নিলয়, চলো না, এক কাপ চা খাবো আপনার সাথে। কিন্তু ওর কাজ আছে। না, কোনো কাজ নেই, চলুন চেয়ারম্যান সাহেব। নিলয় চেয়ারম্যানের সাথে বেরিয়ে যায় বাড়ি থেকে। ফারজুক হেনার চিন্তায় পড়ে যায়, কারণ ফারজুক ভয় পেয়েছে চেয়ারম্যান ভালো কথা বলে নিলয়কে তুলে নিয়ে যেয়ে আবার নিলয়কে মেরে ফেলে কিনা। হেনার হাত পা কাঁপছে। ফারজুককে বলে, তোমার ছেলে আজ মনে হয় শেষ। চেয়ারম্যান ভালো কথা বলে সে তোমার ছেলেকে নিয়ে গেছে। আমি জানি চেয়ারম্যান তাকে মেরে ফেলবে। কথাগুলো বলতেই হেনা কেঁদে ফেললেন। ফারজুকও ভয় পায়, এমনটা হওয়া স্বাভাবিক। কিন্তু এখন ফারজুকের কোনো কিছু করার নেই। নিলয় নিজ থেকেই চলে গেছে চেয়ারম্যানের সাথে। অপেক্ষার প্রহর গণনা ওরা সবাই। হয়তো খবর আসবে নিলয় লাশ হয়ে নদীর পানিতে ভাসছে।